ওটাই শেষ করেছি আমরা। তৎপুরুষের এটা দিয়ে দেবো বলেছিলাম, আমি বলেছিলাম যে আপনারা একটু পড়বেন, কারণ তৎপুরুষ সমাসটা তার কয়েকটা অংশ একটু অন্যরকম, বাকিটা সহজই। ঠিক আছে, তাই এটা নিজেদের পড়ার জায়গাটা একটু রয়েছে, কনফিউশনের সেরকম জায়গা নেই। তো একটুখানি বলে নিই, তৎপুরুষ হচ্ছে একটি সমাস যেখানে উত্তর পদার্থের প্রাধান্য থাকে। আমরা সবাই জানি সেই কথা, উত্তর পদের প্রাধান্য, উত্তর পদের অর্থের প্রাধান্য। যেমন রাজ্ঞ পুরুষঃ রাজপুরুষঃ, বিগ্রহ হচ্ছে রাজ্ঞ পুরুষঃ, সেখান থেকে যে সমাসবদ্ধ পদটা আমরা পেলাম না, রাজপুরুষ, এর দ্বারা আমরা কাকে বোঝাচ্ছি? রাজাকে বোঝাচ্ছি না, কিন্তু পুরুষকে বোঝাচ্ছি। যে পুরুষের সাথে রাজার কোনো একটা সম্বন্ধ রয়েছে, ওখানে প্রধান হচ্ছে পুরুষ। তাই, এবং সেই পুরুষ অর্থটা কার অর্থ? ওখানে উত্তর পদ যে রয়েছে পুরুষ তার। তাই তৎপুরুষ সমাসে সাধারণত উত্তর পদ যেটা থাকে তার অর্থেরই প্রাধান্য থাকে। এখানে সাধারণত বা প্রায়ণ, এটা খুব ইন্টেনশনালি বলা হচ্ছে কথাটা এই কারণে, কারণ কোথাও কোথাও এর ব্যত্যয় রয়েছে, কোথাও কোথাও এর ব্যভিচার রয়েছে। ঠিক আছে, সেই ব্যভিচার যেমন অতিমালহ অর্ধপিপ্পলি, আপনারা পড়তে গিয়ে এসব পাবেন। মালাম অতিক্রান্ত অতিমালহ, এইরকম ভাবে তৎপুরুষ সমাস হয়। সেক্ষেত্রে কিন্তু অতিক্রান্ত এই অর্থটার প্রাধান্য থাকে। ঠিক আছে, অথবা মালাম অতিক্রান্ত, যিনি যিনি মালাকে অতিক্রমণ করেছেন, এইরকম অর্থের প্রাধান্য, মানে ওখানে উত্তর পদের অর্থের প্রাধান্য থাকে না, কখনো কখনো পূর্ব পদের অর্থে। যেমন অর্ধ পিপ্পলি, পিপ্পলিয়াহ অর্ধম, এখানে অর্ধ এই অর্থটার প্রাধান্য রয়েছে, তাই ওটা পূর্ব পদে রয়েছে, তাই জন্য পূর্ব পদার্থ প্রাধান্য। ঠিক আছে, তাই কোথাও কোথাও এরকম ব্যভিচার থাকার জন্য এখানে প্রায়ণ পদটা বলা রয়েছে। এই যে তৎপুরুষ সমাস না, এই তৎপুরুষ সমাস দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত প্রত্যেকটা বিভক্তিতে বিভক্ত, প্রত্যেকটা বিভক্তিতে, এবং প্রত্যেকটা বিভক্তির জন্য মানে দ্বিতীয় বিভক্তি বা দ্বিতীয় তৎপুরুষ সমাস হওয়ার জন্য কিছু সূত্র রয়েছে, তৃতীয় তৎপুরুষ সমাস হওয়ার জন্য কিছু সূত্র রয়েছে। সেগুলো খুব পরিচিত সূত্র, আমরা সেগুলোতে আসবোই না। সূত্র আমরা তো বলেইছি, সূত্র পড়বোই না আমরা এখানে, যেহেতু এখানে পরীক্ষাতে সূত্র আসে না, শুধু সমাস, ব্যাস বাক্য এবং সেই তার প্রক্রিয়া কিছুটা অংশ থাকে। তৃতীয়া তৎপুরুষ মানে দ্বিতীয় বিভক্তি সুবন্ত যখন প্রথমান্ত সুবন্তের সহিত সমাসবদ্ধ হয়, তখন দ্বিতীয় তৎপুরুষ হয়। কৃষ্ণম শ্রিতঃ, কৃষ্ণ শ্রিত ইত্যাদি। যখন তৃতীয়ান্ত পদ প্রথমান্তের সহিত সমাসবদ্ধ হয় এবং তৎপুরুষ সমাস হয়, সেটা তৃতীয় তৎপুরুষ সমাস হয়। ঠিক আছে, এরকম ভাবে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এই এরকম রয়েছে। এবং সেটা আমি এইখানেতে না, এইটা একটা বই থেকে নিয়ে দেওয়া হয়েছে, এই কারণে আমি দিয়েছি, আমার মনে হয়েছে ওই বইয়ের এই অংশটা খুব ভালো দেওয়া রয়েছে, তাই জন্য আমি ওইখান থেকে তুলে এটা দিয়েছি। ঠিক আছে, তো আপনারা একটু বিভক্তি তৎপুরুষটা, এই দ্বিতীয়া তৃতীয়া ইত্যাদি এর কয়েক উদাহরণগুলো একটু দেখে নেবেন, কিছু নেই এখানে খুব একটা। ঠিক আছে, এই তৎপুরুষ সমাসের একটা ভাগ হলো কর্মধারায়, আমরা সেখানে আসি, যেহেতু এইখানে খুব একটা কোনো কোনো অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো সেই কর্মধারায় আমরা আসি। কর্মধারায় কাকে বলে? দেখুন, তৎপুরুষ আমরা যে বিভক্তি তৎপুরুষ পড়লাম না, মানে দেখলাম, সেই বিভক্তি তৎপুরুষের সাধারণত কি হয়? সাধারণত মানে দুই বা তার বেশিতে তো পদের পদ নিয়ে সমাস হয়। এবার যখন দুটি পদ নিয়ে সমাস হচ্ছে, বিভক্তি তৎপুরুষে কি হয়? একটা দ্বিতীয়ান্ত পদ, আরেকটি প্রথমান্ত। এইরকম দুটো পদ নিয়ে যখন সমাস হলো, সেটাকে দ্বিতীয় তৎপুরুষ আমি বললাম। বা একটা তৃতীয়ান্ত পদ, আরেকটি প্রথমান্ত, এইরকম দুটি পদ নিয়ে যখন সমাস হলো, তাকে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস বললাম। ঠিক আছে, তার মানে তৎপুরুষ সমাসের একটা পদ প্রথমান্ত, আরেক দিকের পদ তৃতীয়ান্ত, তৃতীয়ান্ত, চতুর্থীয়ান্ত, এইভাবে চেঞ্জ হতে হতে যায়, এবং সমাসটারও নাম সেই রকমই হয়, দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ প্রভৃতি। কিন্তু যদি এমন হয় তৎপুরুষ সমাস কিন্তু দুটো পদই সমানাধিকরণ, এখন দুটো পদই যে সমানাধিকরণের কিছু নিয়ম রয়েছে, শাস্ত্রীয় কিছু পরিভাষা রয়েছে, যারা একই অধিকরণে থাকে বা একই অর্থকে যারা বলে এইসব, কিন্তু আমরা সেই সব বিষয়ে যাচ্ছি না। জাস্ট চেনার উপায় কি, যে এরা সমানাধিকরণটা চেনার উপায় কি, না তারা দুজনে একই বিভক্তিতে আছে কিনা। যদি বাক্যে দুটি পদ একই বিভক্তিতে থাকে, তাহলে আমরা ধরে নেব তারা সমানাধিকরণ। তার মানে দুটি পদ যদি প্রথমান্ত হয়, দুটি পদই যদি প্রথমান্ত হয়, তাহলে তারা সমানাধিকরণ। এবং এই দুটি পদের মধ্যে যদি তৎপুরুষ সমাস হয়,
সেই ক্ষেত্রে সেই সমাসটার আমরা নাম দেব কর্মধারয়। ঠিক আছে, দুটি সমানাধিকরণ পদের, মানে দুটি পদের যখন সমাস হবে সেই দুটি পদ যদি সমানাধিকরণ হয় সেটা বুঝবো কিভাবে? যদি দুটো একই বিভক্তিতে থাকে, এখানে একই বিভক্তি বলতে প্রথমান্ত হবে, দুটি পদই প্রথমান্ত হয়, তাহলে তাদের মধ্যে সমাস হলে সেটা কর্মধারয় সমাস হয়। ঠিক আছে, এই জন্য তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারয়, এইরকম একটি সূত্র আছে যে তৎপুরুষ সমাস যখন সমানাধিকরণ হয় তখন কর্মধারয় হয়। ঠিক আছে, উদাহরণ যেমন ধরুন নীলম উৎপলম, নীলম উৎপলম, এখানে ওই বিশেষণম বিশেষণ বহুলম এই সূত্র দিয়ে সমাস হয়। যাই হোক, এটা তৎপুরুষ সমাস। দেখুন আমরা এখান থেকে কি পাই? নীলোৎপলম, নীলোৎপলম, নীলম উৎপলম, নীলোৎপলম মানে নীল পদ্ম। দেখুন দুটো পদের সমাস হয়েছে, সেখানে পূর্বপদ নীল, উত্তর পদ উৎপল। বিগ্রহ বাক্যের দিকে তাকান, দুটো পদেতেই কোন বিভক্তি রয়েছে? প্রথমা বিভক্তি। দুটি পদেতেই প্রথমা বিভক্তি রয়েছে, অতএব এই দুটি পদ কিরকম? সমানাধিকরণ, সমানাধিকরণ। তাই তাদের মধ্যে যখন সমাস হলো এই সমাসটাকে আমরা বলবো কর্মধারয় সমাস, এই সমাসটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। ঠিক আছে, ব্যাস এইটুকুই এখানে। যেমন আরো এখানে উদাহরণ আমরা দিয়েছি, সুরঃ পুরুষঃ, সুর পুরুষঃ। ঠিক আছে, সেই একই দুটোই প্রথমান্ত পদ, তাদের সমাস হয়েছে সুর পুরুষঃ। যেটা বলা সেটা হলো এই যে কর্মধারয় সমাস হলো না, তৎপুরুষের আরেকটা ভেদ, এই কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু তৎপুরুষত্বও থাকে। ঠিক আছে, তার মানে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এসএসসির প্রশ্ন কিন্তু এরকম ট্রিকি হয়, মানে কোয়েশ্চেন খুব ভালো করে পড়তে হবে। ধরুন এরকম ব্যাস বাক্য দেয়া থাকলো নীলম উৎপলম দিয়ে নীল উৎপলম, এটা কি সমাস হয়েছে? আপনাকে যদি, আমরা জানছি এটা কর্মধারয় সমাস, এখন যদি আপনার কাছে অপশন থাকে, যে কর্মধারয় অপশনটাই থাকলো না, বহুব্রীহি, দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব, অনেক, এবং তারপরে কোনোটিই নয়, এমন যদি অপশন থাকে, ঠিক আছে, অনেকেই ভাববে কি এটা কোনোটিই নয় হবে, কিন্তু আসলে তা নয়। ওখানে তো একটা অপশন আছে তৎপুরুষ, সেই তৎপুরুষ হয়ে যাবে। কেন? কারণ এটা কর্মধারয় ঠিকই, কর্মধারয় কার ভাগ? তৎপুরুষের ভেদ। তার মানে কর্মধারয়ের মধ্যে তৎপুরুষত্বও কিন্তু থাকে, তৎপুরুষত্বও থাকে। যেমন ঘট আর নীল ঘট, ঘট আর নীল ঘট। এখন এই যে নীল ঘট, এটাকে আমরা ঘট বলবো কিনা, মানে এটা তো অবশ্যই সামান্য রূপে তো এটা ঘট, বিশেষ একটা স্ট্যাটাস আছে তার, কি নীল ঘট, এটা বিশেষ, কিন্তু সামান্য রূপে এটা ঘট, এর মধ্যে ঘটত্বও আছে, নীলত্বও যেমন আছে ঘটত্বও রয়েছে। তেমনি কর্মধারয় সমাসের মধ্যে কিন্তু তৎপুরুষত্বের হানি হয় না, তৎপুরুষত্ব অ্যাজ ইট ইজ থাকে, সেখানে একটা এক্সট্রা ধর্ম যুক্ত হয়, সেটা হচ্ছে কর্মধারয়ত্ব। তাই ওই রকম যদি কোশ্চেন থাকে সেক্ষেত্রে কিন্তু তৎপুরুষে দাগ দিতে হবে। ঠিক আছে, ব্যাস। এইবার সমান বিভক্তিক পদেরই তো কর্মধারয় সমাস হয়, এটা আমরা তো দেখলাম। ঠিক আছে, এই কর্মধারয় সমাস যত ধরনের হয় সেগুলোকে না এরকম ভাগ করা হয়েছে, এগুলো কিন্তু মানে এমন নয় এই ধরনের ভাগ ধরে প্রশ্ন আসবে যে এটা এই নাম কিনা, বিশেষণ পূর্বপদ কর্মধারয় কিনা ইত্যাদি এই নাম দিয়ে প্রশ্ন আসবে না, কিন্তু আমরা যত উদাহরণ পাই কর্মধারয়ের, তাকে ভাগ করলে মোটামুটি ভাবে স্পেসিফাই করলে এই রকম ভাগ করা যেতে পারে। কিরকম? যে বিশেষণ পূর্বপদ, মানে যে তৎপুরুষ সমাসের পূর্বপদটা বিশেষণ হয় তাকে বিশেষণ, যে কর্মধারয় সমাসের পূর্বপদটা বিশেষণ হয় তাকে বিশেষণ পূর্বপদ কর্মধারয় আমরা বলতে পারি। যেমন নীল মেঘ, এইটার বিগ্রহ করলে কি পাবো আমরা? নীল মেঘ। আচ্ছা, এই বিগ্রহটাকেই কিন্তু অন্যভাবেও বলা হয় নীলশ্চাসৌ মেঘশ্চেতি, একই কথা, কোনো পার্থক্য নেই। মানে নীলহ মেঘ এরকমও বলতে পারি আমরা, নীলশ্চাসৌ মেঘশ্চেতি এরকমও বিগ্রহ বলতে পারি, যে কোনো একটা বললেই হলো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার আপনারা পরের বিগ্রহগুলো আপনারা বলুন। আমরা বলছি পরের যে এই যে বৈয়াকরণ খসুচিহি, এই সমাসটা, এটা হচ্ছে, এটা কর্মধারয় সমাস, কিন্তু কেমন? বিশেষণ উত্তর পদ, মানে যেখানে বিশেষণটা উত্তর পদে রয়েছে। ঠিক আছে, তো এইটার বিগ্রহ করলে কি হবে? বৈয়াকরণ খসুচিহি। আচ্ছা, যিনি বলবেন তিনি বলে দিয়ে তারপরে কিন্তু মিউট করে নেবেন মাইকটা। এইটার বিগ্রহ করলে কি হবে? বৈয়াকরণ খসুচি।
বৈয়াকরণশ্চাসৌ অসুখশ্চেতি। হ্যাঁ, বৈয়াকরণশ্চাসৌ খসুচিশ্চেতি, মানে যিনি বৈয়াকরণ তিনিই খসুচি। ঠিক আছে, দুটো শব্দ একই অর্থকে বোঝাচ্ছে, তাই এটা কর্মধারয় সমাস। ঠিক আছে। আচ্ছা, এখানে বৈয়াকরণ খসুচি হচ্ছে কি, বিশেষণ রয়েছে, উত্তর পদে রয়েছে, তাই বিশেষণ উত্তর পদ কর্মধারয়। শীতোষ্ণম, এখানে দুটোই বিশেষণ, তাই বিশেষণ উভয় পদ, কিন্তু এটার বিগ্রহ করলে কেমন দাঁড়াবে? স্যার খসুচি মানে? খসুচি মানে না, যিনি ওই বারবার প্রমাদ করেন। বৈয়াকরণ খসুচি তাকেই বলা হয় যিনি মূর্খ বৈয়াকরণ আর কি, এরকম ব্যাপার। যিনি বারবার ভুল করেন, সিলি মিস্টেক করেন, তাকে খসুচি বলে। ঠিক আছে, যে শীতোষ্ণম এর বিগ্রহ কি হবে? তাড়াতাড়ি বলুন, অনেকটা শেষ পড়াতে হবে। শীতঞ্চ উষ্ণঞ্চ। হ্যাঁ, শীতম চ তদ উষ্ণম, শীতোষ্ণম। ঠিক আছে। আচ্ছা, মেঘশ্যাম। আচ্ছা, এই মেঘশ্যাম এটা উপমান ও পূর্ব পদ, মানে এখানে পূর্ব পদে উপমান রয়েছে। আপনারা জানেন উপমান কাকে বলে? যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় তাকে উপমান বলে। উপমীয়তে অনেন ইতি উপমানম। ঠিক আছে। এখন মেঘশ্যাম, এটার বিগ্রহ করলে আমরা কি পাবো? মেঘ ইব শ্যাম, মেঘ ইব শ্যাম, মানে মেঘের মতো শ্যাম। কেমন শ্যাম? মেঘের মতো। ঠিক আছে, এখানে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, উপমানের সাথে কার সমাস হয়? উপমানের সাথে আমাদের সাধর্মের যে সমাস হয়। এখানে সূত্রটা আছে কি, যে উপ শুধু উপমানানি সামান্য বচনৈঃ, উপমানানি সামান্য বচনৈঃ। উপমান বাচক যে পদ, সেই সামান্য বাচক পদের সহিত সমাসবদ্ধ হয়। দেখুন, আমি বলছি, আমি অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি মেঘের মতো শ্যাম, কোনো একটা কথা, কোনো কিছুকে বলছি যে এইটা মেঘের মতো কালো। এখানে উপমান হচ্ছে মেঘ, উপমেয় হলো এই যে এইটা, যার আমি তুলনা করতে চাইছি এইটা, আর তাদের দুজনের মধ্যে সামান্য ধর্ম বা সাধর্ম হচ্ছে শ্যাম, শ্যাম বর্ণ। এখানে উপমান হলো মেঘ, আর সামান্য ধর্ম হলো শ্যাম, তাদের দুজনের মধ্যে সমাস হলো মেঘ ইব শ্যাম, মেঘ শ্যাম। উপমানানি সামান্য বচনে, এই সূত্র দিয়ে এই সমাসটা হয়। এটা হচ্ছে কর্মধারয় সমাস। ঠিক আছে, এটা কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে চেনার কিন্তু এটা একটা, এইটাই উপায়, সহজ উপায়, যে যেখানে বিগ্রহে দুটোই প্রথমান্ত থাকে, যেখানে বিগ্রহে দুটো পদই প্রথমান্ত থাকে, সেটা কর্মধারয় সমাস হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে যেমন উপমান ও পূর্বপদ হয়, তেমনি উপমেয় পূর্বপদ, মানে উপমেয় বাচক পদের সহিত সমাস হয়। উপমেয় বাচক পদের সহিত সমাস হয়, সেক্ষেত্রে ওই উপমিতম ব্যাঘ্রাদিবি সামান্যা প্রয়োগে বলে একটি সূত্র আছে। তার অর্থ হচ্ছে যে উপমেয় পদ উপমান বাচক পদের সহিত সমাসবদ্ধ হয়। যে কখন হয়? যদি সামান্য ধর্মের প্রয়োগ না থাকে। মানে আমি বলছি পুরুষঃ ব্যাঘ্র ইব, পুরুষঃ ব্যাঘ্র ইব, তার মানে কি? পুরুষটা বাঘের মতো। এখানে পুরুষ হলো উপমেয়, বাঘ হলো উপমান। পুরুষটা বাঘের মতো ঠিকই, কিন্তু কোন দিক থেকে? সেই সামান্য ধর্ম কিন্তু বলা হয়নি, এই বাক্যটার মধ্যে বলা হয়নি বলে আমরা পুরুষ এবং বাঘের মধ্যে সমাস করতে পারবো। যদি সামান্য ধর্ম ওখানে বলা হতো না, তাহলে আর এই সমাসটা হতো না। ঠিক আছে, সামান্য ধর্মের অপ্রয়োগে এই সমাসটা হয়, উপমেয় এবং উপমান বাচক পদের সমাস হয়। পুরুষঃ ব্যাঘ্র ইব, সমাস কি হবে? পুরুষ ব্যাঘ্র। তেমনি এখানে আছে নর শার্দুলঃ, এটার তাহলে বিগ্রহ কেমন হবে? নর শার্দুল ইব। নর শার্দুল ইব। ব্যাস। তারপরে বিদ্যাধনম, এটা হচ্ছে অবধারণা পূর্বপদ, মানে পূর্বপদের অবধারণা করা হচ্ছে। অবধারণা মানে নিশ্চিত করে বলা, সেইটাকেই বলা, এরকম কথাকে অবধারণ বলা হয়। ঠিক আছে, এটার বিগ্রহ হচ্ছে এরকম, বিদ্যা এব ধনম, এই যে এব, এব পদের দ্বারা অবধারণ করা হয়। ঠিক আছে, এই বিদ্যা এব ধনম, বিদ্যা ধনম। দেখুন কার সাথে কার সমাস হলো? বিদ্যার সাথে ধনের, দুটোর বিগ্রহ বাক্যে তাদের প্রথমান্ত প্রয়োগ রয়েছে। বিদ্যা এব ধনম, ধনমও প্রথমা, বিদ্যাও প্রথমা, তাই কর্মধারয় সমাস হলো বিদ্যা এব ধনম। ঠিক আছে। তারপর আম্র বৃক্ষ, আম্র। হ্যাঁ বলুন। স্যার বলছি এই অবধারণ পূর্বপদ মানে পূর্বপদ, এটাকে কি রূপক রূপক কর্মধারয় বলা হয়?
হ্যাঁ, এটা কি রূপক কর্ম, এইসব নাম অনেক দেওয়া হয়েছে যেখানে এব দিয়ে বলা হয় না, আমরা যেমন বলি মুখম এব চন্দ্র মুখচন্দ্র, ওখানে ওই যে রূপক হয় না, রূপক মানে কি অভেদের আরোপ করা হয়। রূপক মানে তদ রূপকম অভেদারোপ বা রূপকম রূপিতারোপ বিষয় নিরপন্ন হয়ে আছে, মানে কি রূপিতের সাথে যে আরোপ্য আর কি, তাদের যখন আরোপ অভেদ আরোপ করা হয়, মানে সেটা আরোপ মানে হচ্ছে যেটা নয় আসলে, কিন্তু জোর করে বলা হচ্ছে, মিথ্যা মানে আহার্য জ্ঞান করা হচ্ছে, সেটাকে আরোপ বলা হয়। ঠিক আছে, আরোপ হলে সেটা রূপক হলো, তাই জন্য এটা রূপক কর্মধারয়, এইভাবে নামগুলো দেওয়া হয়েছে। আদারওয়াইজ মানে এমনি কর্মধারয় বললেই হয়ে যায়। ঠিক আছে, রূপকত্ব কোথায় রয়েছে? ওই এব থাকার জন্য, অভেদ আরোপ করা হয়েছে বলে। ঠিক আছে, ব্যাস। তারপর আম্র বৃক্ষ, আম্র ইতি বৃক্ষ, আম্র বৃক্ষ, ওই যে আম এই গাছ এরকম। ঠিক আছে, সম্ভাবনা পূর্বপদ, যেমন দশরথ ইতি রাজা, দশরথ রাজা। ঠিক আছে, আম্র ইতি বৃক্ষ, আম্র বৃক্ষ, সব এগুলো কর্মধারয় সমাস। ঠিক আছে, তারপর এটা খুব ফেমাস, শাকপার্থিব, এটাকে আমরা বলি মধ্যপদলোপী সমাস, কিন্তু সংস্কৃততে মধ্যপদলোপী সমাস এরকম তো সাধারণত বলা হয় না, কর্মধারয় সমাস। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি দুরকম প্রক্রিয়া হয়। প্রথমে এটার বিগ্রহ হয় কি, শাকঃ প্রিয়ঃ যস্য স শাক প্রিয়ঃ। কেউ বলতে পারবেন এটা কোন সমাস? শাকঃ প্রিয় যস্য স শাক প্রিয়ঃ। বহুব্রীহি। বহুব্রীহি সমাস। এবার শাক প্রিয়ঃ পেলাম আমরা, শাক প্রিয়ঃ, শাক প্রিয় পার্থিব, এটা সমান শাক পার্থিব, শাক পার্থিব। এইখানে কি হয়েছে, এই পদটার সিদ্ধির জন্য এই পূর্ব পদের যে উত্তর পদ ছিল, পূর্ব পদটা যেহেতু সমাসবদ্ধ পদ, তাই তার সমাসবদ্ধ পদ মানে নিশ্চয়ই কেউ পূর্ব পদে থাকবে, কেউ উত্তর পদে থাকবে, তাই পূর্ব পদের যে উত্তর পদ আছে সেই উত্তর পদটা লোপ করে দেওয়া হয়েছে। লোপ করে দেওয়া হয়েছে বলে এটাকে মধ্যপদলোপী সমাস বলে। তার মানে কি, এই যে এখানে পূর্ব পদে যে শাক আর উত্তর পদ পার্থিব, আগের যে শাক ছিল তার উত্তর প্রিয় ছিল, সেই প্রিয়ের লোপ করা হয়েছে, তাই জন্য এটাকে মধ্যপদলোপী বলা হয়। ঠিক আছে, এটা আসলে কর্মধারয় সমাস। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা বহুব্রীহি গর্ভ কর্মধারয়, বহুব্রীহি গর্ভ কর্মধারয়, মানে যার গর্ভে বহুব্রীহি রয়েছে সেই রকম কর্মধারয় সমাস। ঠিক আছে, শাকপার্থিবাদীনাম সিদ্ধায়ে উত্তরপদ লোপস্য উপসংখ্যানম, এরকম একটি বার্তিক আছে এখানে, এই বার্তিক দ্বারা এই প্রিয় এর লোপ হয়। ঠিক আছে, ব্যাস, শাকপ্রিয়। আর সংস্কৃতে এটাকে কিন্তু মধ্যপদলোপী সমাস না বলে কি বলা হয়, শাকপার্থিবাদীবৎ সমাস হয়, শাকপার্থিবাদীবৎ সমাস হয়। ঠিক আছে, আর পড়ে রইল দেশান্তরম উচ্চাবচম, এইগুলো না নিপাতনে সিদ্ধ। ঠিক আছে, ওই ময়ূরব্যংশকাদিবৎ সমাস বলে বলা হয়। ময়ূরব্যংশকাদি কিছু শব্দ রয়েছে যেগুলোর অ্যাকচুয়ালি মানে ওরকম ভাবে প্রক্রিয়া করা হয়নি, সেগুলোকে নিপাতনে সিদ্ধ বলা হয়েছে, মানে যেগুলোর এরকম পাওয়া যাচ্ছে না কিন্তু কর্মধারয় সমাস, ব্যাস এগুলি বলা হয়েছে ওগুলো ময়ূরব্যংশকাদিবৎ সমাস। ঠিক আছে, দেশান্তরম উচ্চাবচম এইসব সব সমাসগুলো এরকম ময়ূরব্যংশকাদিবৎ হয়। দেশান্তরমের বিগ্রহ করলে হবে অন্যঃ দেশঃ, উচ্চাবচম উদক্চ অবাক্চ উচ্চাবচম, এরকম বিগ্রহ হয়। স্যার দেশান্তরম ওটা তো নিত্য সমাসও হয়। হ্যাঁ, নিত্য ময়ূরব্যংশকাদিবৎ সমাস নিত্য সমাস, কোনো অসুবিধা নেই। দেখুন, যেইগুলো সাধারণত এরকম মানে অশ্বপদ বিগ্রহ হয় না, সেগুলো নিত্য সমাস। যেমন আমরা দেশান্তরমের বিগ্রহ কি করলাম, অন্যঃ দেশঃ, অন্যঃ দেশঃ, এখান থেকে পেলাম দেশান্তরম। ঠিক আছে, এবার বলুন তো, এই যে সমাসবদ্ধ পদটা এর যে বিগ্রহ হয়েছে সেটা কেমন বিগ্রহ, স্বপদ বিগ্রহ নাকি অশ্বপদ বিগ্রহ? অশ্বপদ বিগ্রহ। অশ্বপদ বিগ্রহ, তাই না? কারণ এখানে দেশ আছে, অন্তর আছে, এই দুটো পদ যোগ করে আমরা বিগ্রহ করতে পারিনি, এর মধ্যে একটা পদ এই বিগ্রহের মধ্যে নেই, তাই এটা অশ্বপদ বিগ্রহ। ঠিক আছে, আর অশ্বপদ বিগ্রহ আমরা নিত্য সমাসের লক্ষণ আগের দিন পড়লাম, প্রায়ণ অবিগ্রহ অশ্বপদ বিগ্রহ বা। আচ্ছা, এই কর্মধারয় সমাসের একটা ভেদ হচ্ছে দ্বিগু। দেখুন, আমরা কি বলছি, তৎপুরুষ সমাসের একটা ভেদ কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের আরেকটা ভেদ দ্বিগু। ঠিক আছে, আমরা কি বললাম, কর্মধারয় সমাস কখন হয়, যখন দুটো পদ সমানাধিকরণ হয় তখন কর্মধারয় হয়। ওই কর্মধারয় সমাসে পূর্বপদ যদি সংখ্যাবাচক হয়, ওই কর্মধারয় সমাসে পূর্বপদ যদি সংখ্যাবাচক হয়, তখন সেই সমাসটার নাম হয়ে যায় দ্বিগু সমাস।
তার মানে দ্বিগু সমাসের মধ্যে কি থাকে? কর্মধারয়ত্বও থাকে, আবার তৎপুরুষত্বও থাকে। দ্বিগু সমাসের মধ্যে তৎপুরুষত্ব আছে, কর্মধারয়ত্ব আছে, প্লাস এক্সট্রা ধর্ম হলো দ্বিগুত্ব। দ্বিগু সমাস হলো যেমন পঞ্চানাম গবাম সমাহারঃ পঞ্চগবম। আমরা আসছি কিভাবে হলো। দ্বিগু সমাস না 3 ধরনের হয়, এইটা ভালো করে লক্ষ্য করুন। দ্বিগু সমাস 3 ধরনের। কিরকম? দ্বিগু সমাস মানেই কিন্তু তার পূর্বপদে সংখ্যা থাকবে, এটা একদম মানে ক্লিয়ার। দ্বিগু সমাস মানেই তার পূর্বপদে সংখ্যা থাকবে, ঠিক আছে? এখন ওই দ্বিগু সমাস 3 প্রকারের: সমাহার দ্বিগু, উত্তরপদ দ্বিগু, আর তদ্ধিতার্থ দ্বিগু। সমাহার দ্বিগু মানে সহজেই বোঝা যাচ্ছে যে যেখানে সমাহার অর্থটা রয়েছে, সব পূর্বপদে সংখ্যাবাচক পদ থাকবে, তারপর যা খুশি থাকুক, তারপর কিন্তু সমাহার অর্থটা থাকবে, সেক্ষেত্রে সমাহার দ্বিগু হবে। যেমন বিগ্রহ দেখুন, ত্রয়াণাম লোকানাম সমাহারঃ, ত্রয়াণাম লোকানাম সমাহারঃ, পেলাম আমরা ত্রিলোকি। পঞ্চানাম পাত্রাণাম সমাহারঃ, পেলাম পঞ্চপাত্রম। পঞ্চানাম গবাম সমাহারঃ, পেলাম পঞ্চগবম। ঠিক আছে, এগুলো কি সমাস? দ্বিগু সমাস। কেমন দ্বিগু? সমাহার দ্বিগু। আচ্ছা, কারো কি মনে হচ্ছে এটা অব্যয়ীভাব হতে পারে? হ্যাঁ স্যার, এটাই জিজ্ঞেস করতাম যে নদীভিশ্চ এই সুতোটার সাথে মানে এটা একটু গুলিয়ে যায়। হ্যাঁ, মানে দেখুন এটা গোলানোর আজকের পর থেকে আর গোলাবে না, কারণ নদী ভীষ্চ খুব ক্লিয়ারলি মনে রাখবেন, নদী ভীষ্চ সেইখানে অব্যয়ীভাব সমাস তো হয়, কখন হয়? সংখ্যাবাচক শব্দের সহিত যখন নদীবাচক শব্দের সমাস হয়। সংখ্যাবাচক শব্দের সহিত যখন নদীবাচক শব্দের সমাস হয় তখন অব্যয়ীভাব হয়। যেমন আমরা উদাহরণ পড়েছিলাম, পঞ্চানাম গঙ্গানাম সমাহারঃ, কি ছিল? পঞ্চগঙ্গম। সপ্তানাম গোদাবরীণাম সমাহারঃ, সপ্ত গোদাবরম। ওখানে সপ্ত গোদাবরী হ্রস্বইকার হওয়ার কথা ছিল, কিন্তু কাশিকার একটা বচনের কারণে, আমি আগের দিন এটা হয়তো বলিনি, এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে? এখানে লেখা আছে, দেখুন এই যে পঞ্চ নদম সপ্ত গোদাবরম, এই দুটি জায়গায় না সমাসান্ত অজ প্রত্যয় হয়। কেন হয়? কাশিকাতে একটা কথা রয়েছে, যেটা এইটা রয়েছে, সেখানে প্রথমটা আমাদের দরকার নেই, যে গোদাবরীয়াশ্চ নদীয়াশ্চ সংখ্যায়া উত্তরে, যদি মানে উত্তর পদে গোদাবরী অথবা নদী সব থাকলে তাহলে অজ প্রত্যয় হয়। সেই কারণে অজ প্রত্যয় করে অ হয়ে যাবে, তারপর ওই যে অম হয়ে যাবে সুয়ের জায়গায়, তাহলে পঞ্চনদম সপ্ত গোদাবরম এরকম, ঠিক আছে? তাহলে সমাহার অর্থে সংখ্যাবাচক সুবন্ত নদী শব্দ অথবা নদী অর্থক শব্দের সহিত যখন সমাস হয়, সেই সমাসটা কিন্তু অব্যয়ীভাব সমাস। তাহলে সমাহার অর্থে আমরা দুরকম সমাস পেলাম। সমাহার অর্থে আমরা দুরকম সমাস পেলাম এখন পর্যন্ত। কি কি সমাহার অর্থে? অ্যাকচুয়ালি এই মানে এই যে বিষয়গুলো এসএসসির এই যে ধরনের প্রশ্ন হয়, তাতে যে ধরনের বই অ্যাভেলেবেল বাজারে, তাতে মানে আলাদা করে এইগুলো পড়ার দরকার নেই, কিন্তু এই জায়গাগুলো, এই যে কনফিউশনের জায়গাগুলো, এগুলোই পড়া, ঠিক আছে? এইগুলো বইতে ক্লিয়ারলি থাকে না তো, বা পড়লেও ক্লিয়ার হয় না, তাই এই জায়গাগুলো ক্লিয়ার করে নেওয়া, এটুকুই কাজ আমাদের। দেখুন, সমাহার আমি অর্থে একটা আমরা কি কথা বললাম? বলছি তো। অব্যয়ীভাব স্যার, একটা সমাস হয়, difference তাই তো? স্যার একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। হ্যাঁ বলছি স্যার, ওই যে সমাহার যেটা বলছেন পঞ্চানাং নদীনাং হ্যাঁ, সমাহার ও পঞ্চনদম, ওটা স্যার আরেকটা সূত্র আছে না, সংখ্যায়া নদী গোদাবরীভ্যাঞ্চ, ওখানে তো বলছে সমাহার দ্বন্দ্বও হয়, মানে সংখ্যাবাচক বুঝাইতে নদী ও গোদাবরী শব্দের সহিত সংখ্যাবাচক শব্দের সমাহার দ্বন্দ্ব হয় এবং ইহাতে সমাসান্ত অজ হয়। তাহলে স্যার পঞ্চনদম বললে কোন উত্তরটা লিখবো? অব্যয়ীভাব লিখবো না? দেখুন সমাহার এই কোশ্চেনটা আমারও করছিল। সমাহার দ্বন্দ্ব হ্যাঁ হয় স্যার, বলা ওই হ্যাঁ, হয়েছে। পানিনিয়মে 220 পেজে পানীয় এটা বলা সূচক আছে সূত্রটা। লেখা আছে। দ্বন্দ্ব সমাসে কিন্তু সবসময় প্রথমান্ত পদ থাকে, মানে বিগ্রহে। এবার যদি আপনি পঞ্চানাম কি বলেন, গোদাবরী নাম নাকি, হ্যাঁ গোদাবরী নাম হুম। সমাহার যদি বলেন, তাহলে প্রথমান্ত পদের সমাস হলো কি? না, হলো না। হলো না, না? এই আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আসছি এটা দেখুন, দ্বন্দ্ব আচ্ছা স্যার। সমাসের কিন্তু নিয়মই আছে যে দ্বন্দ্ব সমাস প্রথমান্ত পদের মধ্যেই হবে।
দ্বন্দ্ব সমাস কিন্তু প্রথমান্ত পদের মধ্যে, এবং সেখানেই এই সমাহার দ্বন্দ্বের সাথে সমাহার দ্বিগুর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা হৈমী ব্যাখ্যা প্রভৃতি বই আপনি যদি খোলেন না, সেখানে দেখতে পাবেন যে সমাহার দ্বিগুর সাথে সমাহার দ্বন্দ্বের পার্থক্য কি। সেখানে এই কথাটা কিন্তু আছে যে সমাহার দ্বিগুতে প্রথমান্ত পদ এর মধ্যেই হবে এমন থাকে না, কিন্তু সমাহার দ্বন্দ্বে প্রথমান্ত পদের মধ্যেই সমাস করতে, যেমন সংজ্ঞা চ পরিভাষা চ তয় সমাহার, সংজ্ঞা পরিভাষম, এরকম হয়তো সংজ্ঞা চ পরিভাষা চ তয় সমাহার, সংজ্ঞা এবং পরিভাষা প্রথমান্ত পদ থাকবে, তাদের সমাহার অর্থে সংজ্ঞা পরিভাষম হবে। কিন্তু ওইটা কেমন ভাবে হবে আমি দেখছি, দেখে বলছি, ঠিক আছে? এটা একটুখানি আগাই, আমরা শেষের দিকে দেখে বলে দেবো। আচ্ছা, অব্যয়ীভাব সমাস, দেখো আমরা কি বললাম, সমাহার অর্থে অব্যয়ীভাব সমাস হবে, ঠিক আছে? অব্যয়ীভাব সমাস কখন হয়? ওই নদীবাচক শব্দের সংখ্যাবাচক শব্দ, মানে সেখানে সংখ্যা থাকবে আর নদীবাচক শব্দ থাকবে, ঠিক আছে? আর সমাহার অর্থ বোঝাবে। আচ্ছা, এখন আমরা বলছি সমাহার অর্থে দ্বিগু সমাস হয়, সমাহার অর্থে দ্বিগু সমাস হয়। এবার স্বাভাবিকভাবেই সংখ্যাবাচক শব্দ থাকতে হবে এখানেও, ঠিক আছে? কিন্তু তার উত্তর পদার্থ যা উত্তর পদটা যেটা থাকবে সেটা অবভিয়াসলি নদী হওয়া চলবে না, নদী ছাড়া XYZ যা খুশি হতে পারে। ওই জন্য আমরা উদাহরণ নিলাম পঞ্চানাম গবান সমাহার পঞ্চগবম, পঞ্চানাম পাত্রানাম সমাহার পঞ্চপাত্রম। দেখুন নদী নেই, দেন নদীবাচক শব্দের সহিত হলে সেটা অব্যয়ীভাব হয়ে যাবে, আর নদীবাচক শব্দ না হলে সেক্ষেত্রে দ্বিগু সমাস হয়, ঠিক আছে? কিন্তু দ্বিগু সমাস হলেও ওটা যেহেতু সমাহার অর্থে রয়েছে, সেটা কিন্তু এক বচনে প্রয়োগ হবে এবং নপুংসক লিঙ্গে হবে, ঠিক আছে? আমরা ওই সমাহারে দ্বিগুর দ্বন্দ্বষ্টা নপুংসকম স্যাৎ এরকম একটা অর্থ পড়েছিলাম আগের দিন, মনে বলা হয়েছিল যে সমাহার অর্থে দ্বিগু এবং দ্বন্দ্ব, সমাহার অর্থে দ্বিগু এবং দ্বন্দ্ব নপুংসক হয়, স্বনপুংসকম বলে একটা সূত্র আছে। সমাহার অর্থে দ্বিগু এবং দ্বন্দ্ব নপুংসক লিঙ্গে প্রযুক্ত হয়। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, কি প্রশ্ন? আমরা একটু আগে একটা উদাহরণ পড়লাম না, ত্রিলোকি, ত্রিলোকি, ত্রিলোকির বিগ্রহ কি বলা হয়েছিল? ত্রয়ানাম লোকানাম হ্যাঁ, ত্রয়াণাম লোকানাম সমাহারঃ, ঠিক আছে? এইটা, আচ্ছা এইগুলো না আপনারা খাতায় লিখে, আমি আমার মনে হয় না এই মেটেরিয়ালটার মধ্যে আমি লিখেছিলাম বলে হয়তো লেখা হয়নি। ত্রিলোকি, এটা বলতে গিয়ে এখানে চলে এলো, ত্রয়াণাম লোকানাম সমাহারঃ ত্রিলোকি। আচ্ছা, এটা কি সমাস? এটা দেখে বলুন, এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস কি দ্বিগু সমাস? দ্বিগু সমাস। সমাহার দ্বিগু, সমাহার দ্বিগু, তাই তো? আর একটু আগে আমরা বললাম যে সমাহার দ্বিগু এবং দ্বন্দ্ব, সমাহার দ্বিগু এবং সমাহার দ্বন্দ্ব কোন লিঙ্গে প্রযুক্ত হয়? ক্লিবলিঙ্গ। এই স্বনপুংসক বলে একটি সূত্র আছে, তো নপুংসক লিঙ্গে প্রযুক্ত হয়। কিন্তু এখানে তো হলো না, ত্রিলোকি এটা নপুংসক লিঙ্গে তো হলো না, এটা স্ত্রীলিঙ্গে হয়েছে, তাই না? তাহলে এটা কিভাবে হলো, এটা বলতে হবে না। তার উত্তর হচ্ছে অকারান্ত উত্তর পদ দ্বিগু স্ত্রিয়ামিষ্ট, একটা বার্তিক আছে, সেই বার্তিকটার অর্থটুকু আমি বলছি যে অকারান্তোত্তর পদ দ্বিগু স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হয়, স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হয়, ঠিক আছে? যে সমাহার দ্বিগু সমাসটা হয়েছে তার উত্তর পদ যদি অকারান্ত হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গে হবে। আর স্ত্রীলিঙ্গে ওখানে ইগোহ বলে একটি সূত্র আছে, সেই সূত্র দিয়ে নিপ প্রত্যয় হবে, স্ত্রীলিঙ্গে ওখানে নিপ প্রত্যয় করতে হয়, ঠিক আছে? তাই দেখুন, ত্রয়াণাম লোকানাম সমাহার, ওটা ত্রিলোক এরকম ছিল, অকারান্ত ছিল, তার উত্তর নিপ প্রত্যয় করে ওটা ত্রিলোকি হয়েছে, ত্রিলোকি, ঠিক আছে? তাহলে অকারান্ত উত্তর পদ হলে সমাহার দ্বিগু স্ত্রীলিঙ্গে হয়। সাধারণত সমাহার দ্বিগু কোন লিঙ্গে হয়? নপুংসক লিঙ্গে। কিন্তু যদি অকারান্ত উত্তরপদ হয় সেক্ষেত্রে স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হবে। আবার প্রশ্ন আসে, তাহলে পঞ্চপাত্রম কি করে হবে, তাই না? পঞ্চপাত্রম এটাও তো অকারান্ত উত্তরপদ। পঞ্চপাত্রম মানে কি? পঞ্চানাম পাত্রাণাম সমাহার পঞ্চপাত্রম, এটাও অকারান্ত, মানে আলটিমেটলি কি হয়েছিল, এটা পঞ্চপাত্র হয়েছিল, অকারান্ত উত্তরপদ। তাহলে এটার কি হওয়া উচিত ছিল? পঞ্চপাত্রী এমন হওয়া উচিত ছিল, কিন্তু হয় পঞ্চপাত্রম। এটা কেমন ভাবে হলো? যে এই যে আমরা নিয়মটা পড়লাম না, অকারান্ত উত্তরপদ দ্বিগু স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হয়, এটার একটা নিষেধ আছে। কোথায়? এই পাত্রাদ্যন্তস্য ন বলে একটি আছে, পাত্রাদি বলে একটা গণ রয়েছে, পাত্রাদি গণ।
এবার আপনারা জানেন গণ মানে সেখানে অনেক শব্দ থাকবে, ঠিক আছে। আর এই গণের মধ্যে কিছু শব্দ তো পঠিত হয়েছে, আবার এটাকে আকৃতিগণ বলে বলা হয়েছে। আকৃতিগণ মানে যত ওই ধরনের শব্দ আপনি পাবেন তাকে এই গণের মধ্যে অন্তর্গত করে ফেলতে পারবেন, মানে প্রয়োগ দেখে তাকে ওই গণে আপনি অন্তর্গত করে দিতে পারবেন, ঠিক আছে। তো পাত্রাদি গণে যে শব্দগুলো পঠিত হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা লাগু হবে না, মানে অকারান্ত উত্তরপদ দ্বিগু হলে সেটা স্ত্রীলিঙ্গে হবে, এই যে নিয়মটা তাদের ক্ষেত্রে লাগু হবে না। তাদের ক্ষেত্রে লাগু যদি না হয় তাহলে সামান্য নিয়ম যেটা ছিল, সামান্য নিয়ম কোনটা ছিল, যে সমাহার দ্বিগু সবসময় নপুংসক লিঙ্গে প্রযুক্ত হবে, সেই নিয়মটাই এখানে লাগবে। সেই নিয়মটা যদি লাগে তাহলে নপুংসক লিঙ্গই হয়ে যাবে পঞ্চপাত্রম, ঠিক আছে। এখানে এই আমাদের কিন্তু কনফিউশন এখানে তৈরি হওয়ার জায়গা বড়ই রয়েছে, যে আমরা বললাম সমাহার দ্বিগু নপুংসক লিঙ্গে প্রযুক্ত হয়, পঞ্চপাত্রম, পঞ্চগবম, এইসব উদাহরণ আমরা দেখছিলাম। তারপরে হঠাৎ করে আমরা দেখলাম ত্রিলোকি, ত্রয়ানাম লোকানাম সমাহার, সেটাও সমাহার দ্বিগু, কিন্তু সেখানে নপুংসক লিঙ্গ হয়নি, সেখানে পুংলিঙ্গ হয়েছে, স্ত্রীলিঙ্গ হয়েছে। কেন হয়েছে না, তার জন্য বার্তিক বলা হলো যে অকারান্ত উত্তরপদ দ্বিগু যদি হয় তাহলে সেটা স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হবে, সেই জন্য ত্রিলোকি হয়েছিল। তাহলে তো স্যার পঞ্চপাত্রম ইত্যাদি যে পদগুলো রয়েছে সেগুলোও তো অকারান্ত উত্তর পদ, তাহলে সেখানে কেন এটা এই নিয়মটা খাটলো না, না ওখানে নিষেধ রয়েছে। কি নিষেধ রয়েছে, ওই পাত্রাদ্যন্তস্য নয়, এটাও একটা বার্তিক, সেই বার্তিক বলছে যে পাত্রাদিগণে যে শব্দগুলো রয়েছে সেগুলো অকারান্ত উত্তর পদ হলেও স্ত্রীলিঙ্গে প্রযুক্ত হবে না। তার মানে সামান্য যে নিয়মটা নপুংসক লিঙ্গ, সেই নিয়মটাই এখানে লাগবে, ঠিক আছে। মানে আপনারা অকারান্ত উত্তরপদ দ্বিগু সমাসের উদাহরণ যদি নপুংসক লিঙ্গে পান তাহলে ভেবে নেবেন ওটা পাত্রাদিগণে রয়েছে, ঠিক আছে, ওটা পাত্রাদিগণ পঠিত শব্দ। আর পাত্রাদিগণ এটা আকৃতিগণ, ব্যাস এইটা নিয়ে তো আমাদের হলো। আচ্ছা, তাহলে দ্বিগু সমাস আমরা এইটুকু, মানে সমাহার অর্থে এখন পর্যন্ত দুটো সমাস পেলাম, একটা অব্যয়ীভাব, একটা দ্বিগু। নদীবাচক শব্দের সহিত যদি হয় সেটাকে অব্যয়ীভাব বলবো, আর অন্য কিছুর সাথে হলে যে সেটাকে আমরা মানে দ্বিগু সমাস বলবো, ঠিক আছে। আচ্ছা, এই দ্বিগু সমাস কিন্তু, হ্যাঁ স্যার বলুন। বলছিলাম ত্রিমণি আর বধূ, এই দুটো ত্রিমণি আর হলো না কেন স্যার? ত্রিবধূ, আবার বলুন। ত্রিমণি আর ত্রিবধূ, এই দুটো নপুংসক স্ত্রীলিঙ্গ হলো না নপুংসক কেন? হয়েছে, নপুংসক হয়েছে। ত্রিমুনি আরেকটা কি বলছেন, বধূ, বধূ, দেখুন এটা নপুংসক হয়েছে। ত্রয়াণাম মুনিনাম সমাহারঃ ত্রিমুনি, এটা তো বাড়ি শব্দ। দেখুন এখানে বিসর্গ হয়নি প্রথম আর এক বচনে, ঠিক আছে, এটা নপুংসক লিঙ্গই হয়েছে। বাড়ি শব্দ, আর ত্রিবধূ এটাও নপুংসক লিঙ্গে, দীর্ঘকারান্ত ছিল হ্রস্বকারান্ত হয়ে নপুংসক লিঙ্গেই হয়েছে, আচ্ছা ঠিক আছে। ফলা যেটা ওটা একটু বলে দেবেন? হ্যাঁ আবার বলুন, বুঝতে পারলাম না প্রশ্নটা। ত্রিফলা। ত্রিফলা, তাই তো? এটা ত্রিফলা হয় কি ত্রিফলি হয়? ত্রিফলা হয়। ত্রিফলা স্যার, ত্রয়াণাম সমাহার করে সমাহার অর্থে ত্রিফলা। সমাহার দ্বিগু অর্থে এটা ত্রিফলা হবে না ত্রিফলি হবে? ত্রিফলি হবে। ত্রয়াণাম ফলানাম সমাহার, দেখুন নিয়ম অনুসারে এটা ত্রিফলি হওয়ার কথা, ত্রিফলি, ত্রয়াণাম ফলানাম সমাহার ত্রিফলি হওয়ার কথা। এটা এক্সেপশন। এটা এক্সেপশনের, মানে এটা এক্সেপশন হয়েছে এখানে, নিশ্চয়ই তাহলে সমাসান্ত কোনো প্রত্যয় হবে। এই সমাসের না প্রচুর মানে বেসিক্স এর উপরে অনেক মানে কি বলবো ব্যত্যয় রয়েছে কোনো কোনো জায়গাতে, সবকটা জায়গাকে কভার করা খুব মুশকিল। স্যার স্যার বইয়ে হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার বলছি শুনতে পেলাম না, আর একজন বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ত্রয়ানাং ফলানাং সমাহার বইয়েতে ত্রিফলা দেওয়া আছে। ত্রিফলা দেওয়া আছে, ত্রিফলি মানে বহুব্রী হয়ে যাবে। ত্রিফলি অপশন দেওয়া নেই, মানে ত্রিফলি এরকম কোনো ইয়ে নেই, মানে হ্যাঁ স্যার এটা কি ত্রিফলি করলে গিপ প্রত্যয় হতো? হ্যাঁ প্রত্যয় করতে হতো না, ওই যে একটু আগেই বললাম অকারান্ত উত্তরপদ দ্বিগু, সেটা স্ত্রীলিঙ্গে হয়।
আর স্ত্রীলিঙ্গে হলে তার উত্তর গিফ প্রত্যয় করতে হয়। একজন লিখেছেন না ত্রিফলি, এটা স্যার, বহুব্রীহি। স্যার আমরা ওই স্ত্রী প্রত্যয় পড়ার সময় ওখানে অজাদিত্বা ত্রিফলা এরকম পড়েছিলাম। অজাদিগণে পাঠ হয়, এটা টাপ প্রত্যয় হয়। ওই শব্দ যুগলের অর্থ পার্থক্যের মধ্যে পড়েছি যে ত্রিফলা মানে তিনটি ফলের সমাহার, আর ত্রিফলি মানে তিনটি ফল যুক্ত, এরকম। মানে ত্রিফলি যেটা হচ্ছে ওটা বহুব্রীহি করে আসছে। আচ্ছা আচ্ছা, দেখুন এই যে আমি সাধারণ নিয়মগুলো বললাম না, যে অকারান্ত উত্তর পদ দ্বিগু স্ত্রীলিঙ্গে হয়, আর স্ত্রীলিঙ্গে হলে সেখানে দ্বিগোহ এই সূত্র দিয়ে, মানে দ্বিগু সমাসের উত্তর নিপ প্রত্যয় হয়, এই সূত্র দিয়ে ইপ করলে এটা ত্রিফলি করা যেতে পারে। কিন্তু এই জিনিসটা আমার জানা নেই, যে ত্রিফল ত্রয়াণাম ফলানাম সমাহার ত্রিফলা হয়, এটা আমি হ্যাঁ স্যার, জানি না। স্যার ওই দ্বিগৌহ এই সূত্রের ব্যাখ্যাতেই ওই সময় মানে স্ত্রী হ্যাঁ প্রত্যয় আমরা যখন পড়েছি ওইখানেই ওই বৃত্তিতে লেখা আছে যে স্যার অদন্তা দিগর গিপ স্যাদ অজাদিত্বা ত্রিফলা, এইভাবে লেখা আছে। আচ্ছা, অজাদিগণে এটা পাঠ হয়েছে অজাদিগণে তাহলে এখানে মানে নাকি? হ্যাঁ অজাদিগণে পাঠ হয়, এটা ত্রিফলা মানে টাপ প্রত্যয় হয়েছে অজাদ্যত আচ্ছা, স্টাব এই তাহলে সূত্রের হতে দ্বারা। পারে, তাহলে হতে পারে। ঠিক আছে, এক মিনিট। স্যার বলছিলাম ওই ত্রিমুনি, ওটা কি ওই সংখ্যা বংশেন সূত্র অনুযায়ী ত্রয় মুনয় বংশা, এটা করে কি অব্যয়ীভাব সমাস করা যায়? হ্যাঁ, অব্যয়ীভাব সমাস হবে, কোনো অসুবিধা নেই। অব্যয়ীভাব সমাস হলে শুধু মাথায় রাখবেন ওটা অব্যয় হয়ে যায়। যদি সমাহার দ্বিগু হয় তাহলে অব্যয় হবে না, যদি অব্যয়ীভাব সমাস হয় তাহলে অব্যয় হবে। ঠিক আছে, আচ্ছা মানে প্রশ্নটা হতে পারে যে অব্যয়ীভাব সমাস করে তার দ্বিতীয়ার এক বচন বা পঞ্চমীর এক বচন করতে দিল, বা তৃতীয়ার এক বচন করতে দিল, সেক্ষেত্রে কি রূপ হবে। ঠিক আছে, অব্যয়ীভাব সমাস হলে তো প্রত্যেকটাতে, যেহেতু এটা ইকারান্ত, তাই প্রত্যেকটাতে একই রকম ত্রিমুনি 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 এরকমই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা অদন্তাৎ, এটা ঠিক বলেছেন, অদন্তাৎ দ্বিগৌহ নিপ স্যাৎ, আর অজাদিত্বাৎ ত্রিফলা, ঠিক। তো এর মানে এইটা অজাদিগণে পঠিত হয়েছে, এটা আমার জানা ছিল না। ঠিক আছে, অজাদিগণে পঠিত হয়েছে বলে এখানে টাপ প্রত্যয় হবে। ঠিক ঠিক আছে, ধন্যবাদ এর জন্য। ঠিক আছে। হ্যাঁ ঠিক। সমস্যা হচ্ছে না, সমাস প্রকরণের প্রচুর এক্সেপশন রয়েছে সমাসে, এই একটা বড় জ্বালা। আর এটাকে দুদিনের মধ্যে পুরোটাকে কাভার করা খুব মুশকিল। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? সমাহার দ্বিগু করছিলাম। সমাহার দ্বিগু, তো সমাহার অর্থে অব্যয়ীভাব হয়, দ্বিগু হয়। সমাহার অর্থে আরো একটা সমাস হয়, সেটা আমরা এখনই বলে নিই, তাহলে একসাথে পুরোটা হয়ে যাবে। সমাহার অর্থে আরো একটা সমাস হয়, সেই সমাসটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। সমাহার দ্বন্দ্ব। ঠিক আছে, সমাহার অর্থে দ্বন্দ্ব সমাস হয়। কি ব্যাপার, এটা আসছে না? সমাহার অর্থে দ্বন্দ্ব সমাস হয়, সেটাকে আমরা সমাহার দ্বন্দ্ব বলবো। তার উদাহরণ কি আছে? পানি চ পাদৌ চ তেষাং সমাহারঃ, তেষাং সমাহারঃ, এটা সমান পানি পাদম, পানি পাদম। ঠিক আছে, দেখুন এই যে তিনটে উদাহরণ আমরা এখানে দিয়েছি না, ধরুন পঞ্চ নদী, এখানে হচ্ছে পঞ্চ গবম, আর সমাহার দ্বন্দ্বে পানি পাদম। এই তিনটের মধ্যে বেসিক পার্থক্য কিছু খুঁজে পাচ্ছেন? যদি সংখ্যাবাচক শব্দ, মানে সমাহার অর্থে সমাস হয়েছে কিন্তু পূর্বপদে সংখ্যা নেই, সমাহার অর্থে সমাস হয়েছে কিন্তু পূর্বপদে সংখ্যা নেই, সেক্ষেত্রে সেটা কিন্তু অব্যয়ীভাবও হবে না, দ্বিগুও হবে না, কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। কি দ্বন্দ্ব? সমাহার দ্বন্দ্ব। ঠিক আছে, সমাহার দ্বন্দ্ব। আর সমাহার অর্থে হয়েছে কিন্তু সংখ্যাবাচক শব্দ আছে এবং নদীবাচক শব্দ আছে, সেক্ষেত্রে সেটা অব্যয়ীভাব। সমাহার অর্থে হয়েছে সংখ্যাবাচক শব্দ আছে কিন্তু নদীবাচক শব্দ নেই, অন্য কোনো শব্দ রয়েছে, সেক্ষেত্রে সেটা দ্বিগু সমাস। এইটা হচ্ছে এই তিনটের মধ্যে প্রধান পার্থক্য। ঠিক আছে, আর সমাহার, স্যার বিষয়টা আরেকবার বলবেন? আবার বলবো, ঠিক আছে। এই যে তিনটে উদাহরণ আমরা দিয়েছি না, পঞ্চনদী, পঞ্চগবম আর পানি পাদম, ঠিক আছে। আচ্ছা একটু অন্যভাবে বলি, আমি বলছি সংজ্ঞা পরিভাষম, সংজ্ঞা পরিভাষম, এইটা না সমাহার অর্থে সমাস হয়েছে, সমাহার অর্থে।
আমরা এখনো সমাহার দ্বন্দ্ব পড়িনি, তথাপি আপনি বলে দিতে পারবেন এটা কোন সমাস হয়েছে। এটা কোন সমাস হয়েছে বলুন তো এখানে? সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব হয়েছে, সমাহার দ্বন্দ্ব হয়েছে। কেন? আমরা বলেছি, আমরা বলে রেখেছি সমাহার অর্থে হয়েছে, এবং সমাহার অর্থে তিনটেই সমাস হয়, অব্যয়ীভাব, দ্বিগু এবং দ্বন্দ্ব। এটা অব্যয়ীভাব নয়। কেন নয়? নদীবাচক লিঙ্গ। নদীবাচক শব্দ নেই এবং সংখ্যাবাচক শব্দও নেই। আচ্ছা, এটা দ্বিগু সমাসও নয়, মানে সমাহার দ্বিগুও নয়। কেন নয়? সংখ্যা সংখ্যা নেই তাই। সংখ্যা নেই। কারণ আমাদের ভূমিকা করা আছে দ্বিগু সমাহার দ্বিগু হতে গেলে পূর্বপদে সংখ্যা থাকতে হবে, সংখ্যা পূর্ব দিক। তার মানে এটা সমাহার অর্থে হয়েছে, অব্যয়ীভাবও নয়, দ্বিগুও নয়, অটোমেটিক্যালি এটা কি হবে? দ্বন্দ্ব সমাস, তাই না? তাহলে সমাহার দ্বন্দ্ব, সমাহার দ্বন্দ্ব কেমন হয়? যেখানে পূর্বপদে সংখ্যা থাকে না, তাকে সমাহার দ্বন্দ্ব। ঠিক আছে, সমাহার অর্থে হয়েছে অথচ পূর্বপদে সংখ্যা নেই, তাকে আমরা সমাহার দ্বন্দ্ব বলবো। এই যে এই বিষয়টা একটা প্রশ্ন এসেছিল যে সমাহার দ্বন্দ্বের একটা ওই যে পঞ্চ সপ্ত গোদাবরম ইত্যাদি ক্ষেত্রে, দেখুন এখানে না একটা জায়গায় ভৈমী ব্যাখ্যা থেকে আমি একটা জায়গায় পড়েছিলাম, সেখানে আছে যে দ্বিগু সমাস, সমাহার দ্বিগু আর সমাহার দ্বন্দ্ব, এরা দুজনেই কিন্তু কোন লিঙ্গে প্রযুক্ত হয়? নপুংসক লিঙ্গে। কারণ ওই আছে স্বনপুংসকম, সমাহারে দ্বিগুহু দ্বন্দ্বশ্চ নপুংসকম স্যাৎ। ঠিক আছে, অব্যয়ীভাবের সাথে এদের এদের দুজনের একটা পার্থক্য হচ্ছে কি, অব্যয়ীভাব সমাসবদ্ধ পদ হলে সেটা অব্যয় হয়ে যায়, কিন্তু এদের মানে সমাহার দ্বিগু বা সমাহার দ্বন্দ্ব তার তো অব্যয় হয় না। ঠিক আছে, কিন্তু নপুংসক লিঙ্গে প্রযুক্ত হয়। তাহলে এদের মধ্যে পার্থক্যটা কি? সমাহার দ্বিগুতেও সমাহার অর্থ থাকে, সমাহার দ্বন্দ্বেও সমাহার অর্থ থাকে, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? না, এদের মধ্যে লৌকিক এবং অলৌকিক বিগ্রহের পার্থক্য থাকে, লৌকিক এবং অলৌকিক বিগ্রহের পার্থক্য থাকে। দেখুন সমাহার দ্বিগুর একটা লৌকিক বিগ্রহ দেখুন, যেমন পঞ্চগবম। আপনারা বলুন তো পঞ্চগবমের লৌকিক বিগ্রহ কি হবে? পঞ্চানাং গবানাং সমাহারঃ। পঞ্চানাম গবাম সমাহার। পঞ্চানাম গবাম সমাহারঃ। ব্যাস। এবার এটা অলৌকিক বিগ্রহ কি হবে? এই পঞ্চানাম এটার জায়গায় খালি আমরা প্রকৃতি প্রত্যয়কে ভেঙে দেবো, পঞ্চ প্লাস কি হবে? ষষ্ঠী না, কি আছে? আম 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 হবে, বলছেন না? আম হবে। আর গো প্লাস, এটা অলৌকিক বিগ্রহ হলো, এটা সমাহার দিকে। সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে দেখুন, সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা যখন বলছি যে ওই যে সংজ্ঞা পরিভাষম, ধরুন সংজ্ঞা পরিভাষম এইটা বললাম, এর লৌকিক বিগ্রহ কি হবে? সংজ্ঞা চ পরিভাষা চ। হ্যাঁ, সংজ্ঞা চ পরিভাষা চ। অনেকে এইটুকু বলে থেমে যায়, কিন্তু আসলে এটাকে আরো আগাতে হয়। সংজ্ঞা চ পরিভাষা চ পরিভাষা তেষাং সমাহারঃ। তেষাম তো হবে না, সংজ্ঞা এক পরিভাষা এক, এরা দুজন, তাহলে অনয় সমাহার। ঠিক আছে, তো এখানে এর অলৌকিক বিগ্রহ কি হবে? সংজ্ঞা, এখানে সংজ্ঞা শব্দের উত্তর কোন বিভক্তি হয়েছে? সু। পরিভাষা, এখানে পরিভাষার উত্তর কোন বিভক্তি হয়েছে? পরিভাষা সু। দেখুন এখানে এই দুটো পদের দুটো যে সমাস, তাদের লৌকিক বিগ্রহ এবং অলৌকিক বিগ্রহে পার্থক্য রয়েছে। ওইখানে দ্বিগু সমাসে লৌকিক বা অলৌকিক বিগ্রহে দেখুন প্রথমান্ত পদ হয়নি, তাই না? প্রথমান্ত পদ হয়নি, কিন্তু সমাহার দ্বন্দ্বে প্রথমান্ত পদ হয়েছে। এটাই পার্থক্য। সমাহার দ্বন্দ্বে কিন্তু বিগ্রহ বাক্যে প্রথমান্ত পদ হয়। ঠিক আছে, মানে যে পদগুলো নিয়ে সমাস করা হচ্ছে সেই পদগুলো যখন বিগ্রহে প্রয়োগ করা হয় সেখানে কিন্তু প্রথমান্তই হবে, এবং নিয়ম আছে প্রথমান্তানাম এব দ্বন্দ্ব, প্রথমান্তানাম এব দ্বন্দ্ব, প্রথমান্ত পদেরই দ্বন্দ্ব সমাস হয়। ঠিক আছে, এইবারে আমাদের একটা কনফিউশন এসেছিল, ওই যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা এবার বলুন দ্বন্দ্ব সমাস নিয়ে, নদীবাচক শব্দ নিয়ে কিছু একটা বলছিলেন। বললাম প্রশ্নটা ধরে রাখতে। হ্যাঁ গতকালকে আমি বলছিলাম স্যার, ওটা বলছিলাম একটা অব্যয়ীভাবে হয়, যেটা কালকে আপনি পড়ালেন, যে ওই যে পঞ্চ গঙ্গম, সপ্ত গঙ্গম এরকম একটা হয়। আর একটা যেটা হয় সেটা এই সমাহার, মানে
এটা সমাহার দ্বিগুতে আর কি যেটা হয়, দুটো একই রকম হয়, কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে কোনটা লিখবো, যে অব্যয়ভাব না সমাহার দ্বিগুতে সমাহার? নদীবাচক শব্দ থাকবে না, সমাহার দ্বিগুতে তো নদীবাচক শব্দ থাকে না। সমাহার দ্বন্দ্ব। দ্বন্দ্বে স্যার, সমাহার, হ্যাঁ স্যার সমাহার দ্বন্দ্বেই হবে। সমাহার বলুন এটা তো সেই পানি উদাহরণটা, সেই উদাহরণটা হ্যাঁ বলতে স্যার, পারি যে 220 পেজে লেখা আছে একটা সূত্র যে বার্তিক আছে। সপ্তানাম, ওটা সূত্র না, বার্তিক। না না বলুন না। পঞ্চনদ নদীনাং সমাহারে পঞ্চনদম আছে। হ্যাঁ, সংখ্যায়া নদী গোদাবরীভ্যাম চ, এই বার্তিকটা। আচ্ছা 1 মিনিট, এইটা এখানে আমি চেক করে নিই একটু, বিশেষ কিছু থাকতে পারে। সংখ্যায়া নদী গোদাবরীভ্যাম চ, কিন্তু এমন তো কোনো বার্তিক দিচ্ছে না এখানে। নদী নদী গোদাবরীভ্যাম আছে। একই সঙ্গে চ, সেটা তো সমাসান্ত বিধানে আছে, সমাহার দ্বন্দ্বের। কিন্তু দেখুন এইটা যদি এরকম যদি বার্তিক থাকে, এখানে তো দেওয়ার কথা, এখানে এখানে সব আছে, ঠিক আছে, দিচ্ছে না এখানে, এখানে কিন্তু দিচ্ছে না। এই জন্য এইটা আমি মানে স্কিপ করে গেছি, আমার কথাতে আসেনি এটা। নদীর হিস্ট যে সূত্র ওখানে বলেছে যে সংখ্যাবাচক শব্দের সাথে নদীর নামের সহিত অব্যয়ীভাব সমাস হয়, মানে ওই যে সপ্ত গঙ্গম দ্বি যমুনম, মানে গঙ্গা তো নদীর নাম বা যমুনা তো নদীর নাম। ইটসেলফ নদী শব্দের সাথেও হয়, নদী শব্দের সাথেও হয়। পঞ্চনাম নদীনাম সমাহার, এটা তো দুটোতেই আছে, অব্যয়ীভাবে আছে, দ্বন্দ্বতেও আছে। দুটোতেই আছে, হ্যাঁ ওই ওই উদাহরণটা দুটোতেই আছে। সহজ কথা দেখুন, সহজ কথা, পঞ্চনদী এটাতে পঞ্চনদী, এবার বিগ্রহ বাক্য তো একই হয় দুটোতে, এবার ওটাতেই কনফিউশন। না এটা হবেই না, মানে আমাদের যে বেসিক যে সূত্র, তাতে করে দ্বন্দ্ব সমাস হওয়ার কথাই নয়, কারণ দ্বন্দ্ব সমাস প্রথমান্ত পদের সাথেই হয়। কিন্তু আপনি যখন এখানে বিগ্রহ করছেন কি পঞ্চানাম নদীনাম সমাহারঃ, ওখানে বিগ্রহ বাক্যে পঞ্চানাম নদীনাম সমাহারঃ, এইখানে যখন আপনি বিগ্রহ করলেন, সেখানে পঞ্চানাম এখানে কোন বিভক্তি আছে? ষষ্ঠী আছে স্যার। হ্যাঁ ষষ্ঠী আছে, নদী নাম এখানে ষষ্ঠী আছে, ঠিক আছে। এবার আপনি যখন সমাস করছেন, সেখানে পঞ্চনদ বা পঞ্চনদী যা কিছু হোক না কেন, এই পঞ্চ আর নদ বা নদী এই দুটো পদকে নিয়ে তো সমাস হচ্ছে। বিগ্রহতে তারা কেউ প্রথমান্ত নয়, তাই এখানে দ্বন্দ্ব সমাসের কিন্তু মানে সমাপত্তিই নেই, মানে প্রসঙ্গই নেই। দ্বন্দ্ব সমাস প্রথমান্ত পদের সহিতই হয়, এরকমই কিন্তু শাস্ত্রের নিয়ম রয়েছে। আমি জানি না এই বার্তিকটা যেটা বলছেন সেটা কিন্তু এখানেও দিচ্ছে না এই অষ্টাধ্যায়ী.com এতে, এবং স্যার পাণিনীয় শব্দশাস্ত্রতেও আছে, আবার পাণিনীয় দুটো বই দেখতে পাচ্ছি এই বার্তিকটা। সমাসান্ত বিধানের মধ্যে আছে দ্বন্দ্ব সমাস, 220 পেজ। ঠিক আছে, এই ঠিক আছে, এই প্রশ্নটা তাহলে আমি রাখি, আমি হচ্ছে এই প্রশ্নটা একটু দেখে আমি গ্রুপের মধ্যে ভয়েস রেকর্ড করে বা কিছু করে বলে দেবো, ঠিক আছে। হ্যাঁ ঠিক স্যার, স্যার বলছিলাম ওই সংখ্যায়া নদী গোদাবরীভ্যাম, ওখানে প্রথমান্ত মানে প্রথমান্ত বলতে ওই এক একটা নদীকে যদি বোঝায়, তাহলে তো স্যার প্রথমান্ত হচ্ছে ওই পঞ্চনদমের শতদ্রু বিপাশা বিতস্তা ইরাবতী চন্দ্রভাগা, ওই এক একটা নদী ধরে কি করছে, তার জন্য কি এই সূত্রটা বলেছে? হ্যাঁ স্যার, ওটাই মানে সেক্ষেত্রে বিগ্রহটা তো পঞ্চানাম নদী নাম সমাহারঃ পঞ্চমতম এরকম হবে না। আবার ওই সপ্ত গোদাবরীর জায়গাতেও স্যার দেখলাম ওই গঙ্গা যমুনা সরস্বতী গোদাবরী নর্মদা সিন্ধু কাবেরী এই 7টা নদীকে মিলিয়ে বুঝিয়েছে, তাহলে এক একটা নদী ধরে হলে তো স্যার প্রথমান্ত হচ্ছে। স্যার এখানে সেক্ষেত্রে বিগ্রহটা কি হবে? বিগ্রহটা তো সপ্তানাং গোদাবরীনাং সমাহারই রয়েছে, তাহলে হবেই না, তাহলে দ্বন্দ্ব সমাস হবেই না। স্যার এখানে শুধু গোদাবরী নদীর কথাই বলেছে, অন্যান্য নদীর কথা গোদাবরীতেই রয়েছে। সংখ্যাবাচক শব্দের সাথে মানে নদী স্পেসিফাই করে বলছে যে নদী এবং গোদাবরী শব্দের সমাহার দ্বন্দ্ব সমাস হয়। ওখানে কিন্তু অজ প্রত্যয় করেও বলেছে স্যার, অজ প্রত্যয় কথাটা বলেছে কিন্তু স্যার। আমি যা কিছু প্রত্যয় হোক না কেন, কিন্তু
আমাদের যে ধরুন প্রতিজ্ঞা তো একটা রয়েছে, প্রথম সেই প্রতিজ্ঞা হানিত হওয়া চলবে না যে দ্বন্দ্ব সমাস প্রথমান্ত পদের সহিতই হবে, সেই প্রতিজ্ঞাটা ওখানে মিলছে না, যাচ্ছে না। ঠিক আছে, এই প্রশ্নটা আমি রাখি, এটা আমি দেখে আপনাদেরকে ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবো এই গ্রুপের মধ্যে, ঠিক আছে? আমি যদি কোনো এটা মানে অন্যরকম কিছু পাই আমি ওটা দেখবো, পানি নিয়মটা দেখবো, কিন্তু এই বার্তিকটা যে বার্তিকটার কথা এখানে বলছেন সেটা কিন্তু অষ্টাধ্যায়ী.com দিচ্ছে না। যাক, আমরা এটাতে বইটা দেখে বলে দেবো। এই বিষয়ে আসি তো দ্বিগু সমাস আমরা কি পড়লাম এখন, কি পড়ছিলাম? সমাহার দ্বিগু আর সমাহার দ্বন্দ্বের মধ্যে পার্থক্যটা দেখলাম, ঠিক আছে? এইবার দ্বিগু সমাস, কিন্তু এই সমাহার অর্থে 3 প্রকার সমাস হয়, এটা কিন্তু এখানে আর আমাদের কোনো কনফিউশন থাকার কিন্তু জায়গা নেই। অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস এবং দ্বন্দ্ব সমাস, ঠিক আছে? এবং 3টের মধ্যে পার্থক্য কি আছে সেটা আমরা দেখলাম। দ্বিগু সমাস কিন্তু আরো দুটো অর্থে হয়। সমাহার অর্থে যেমন হয় তেমনি এখানে সেটা এখানে লেখা রয়েছে যে তদ্ধিতার্থ উত্তরপদ দ্বিগু এবং তদ্ধিতার্থ দ্বিগু, উত্তরপদ দ্বিগু এবং তদ্ধিতার্থ দ্বিগু। এই উত্তরপদ দ্বিগু মানে উত্তরপদ থাকার কারণে মাঝখানে যে দ্বিগু সমাস তাকে উত্তরপদ দ্বিগু বলে। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন পঞ্চ গাবহ ধনম যস্য, এখান থেকে কি হয়? পঞ্চ গাবহ ধনম যস্য স পঞ্চগব ধনম। পঞ্চ স্যার এটাকে বিকল্পে বহুব্রীহ বলা যেতে পারে তো? না, এটা কিন্তু কিনা দ্বিগু গর্ভ বহুব্রীহি, দ্বিগু গর্ভ বহুব্রীহি, ঠিক আছে? পঞ্চ গাবহ ধনম যস্য স পঞ্চগব ধনঃ, এরকম হবে তো। এইটা প্রথমে এই পঞ্চ গাবহ ধনম যস্য, যে এই যে কথাটা আপনি তুললেন বহুব্রীহি, কেন? যস্য স, এইরকম না। বহুব্রীহি সমাজকে চেনার উপায় হচ্ছে বিগ্রহ বাক্যের শেষে এরকম থাকবে, যস্য স, যস্মাৎ স, ইয়ং স, ঠিক আছে? এইরকম একটা কোনো ওয়ার্ড থাকবে, সেটাই বহুব্রীহি সমাস হবে। তাহলে এখানে এটা প্রথমে বহুব্রীহি সমাস হবে। বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস হচ্ছে অনেকম অন্য পদার্থে, সেই সূত্র দিয়ে হয়। অনেক প্রথমান্ত পদ অন্য পদার্থে যদি বর্তমান হয় তখন তাদের মধ্যে বহুব্রীহি সমাস হয়। এখন এদের মধ্যে বহুব্রীহি সমাস হলো, যখন বহুব্রীহি সমাস হবে সেক্ষেত্রে উত্তর পদ হচ্ছে ধনম, এটা তখন এই পঞ্চন আর গাব তাদের মধ্যে মাঝখানে একটা সমাস হয়ে যাবে, সেটা হচ্ছে দ্বিগু সমাস, সেটা হচ্ছে দ্বিগু সমাস। এখন প্রশ্ন হয় যে সেই সময় স্যার না করলে কি হতো না? না করলে হতো না, এটা যদি না করা হতো না তাহলে ওই যে আমরা পঞ্চগব পাই না, আমরা প্রক্রিয়াতে গেলে আর শেষ করতে পারবো না, কিন্তু এইটুকু জেনে রাখুন পঞ্চগব ধন, এই যে গবটা পাই সেই মাঝখানে যদি দ্বিগু সমাস আমরা না করতাম এদের মধ্যে তাহলে গব পেতাম না, ওই গই থেকে যেত, ঠিক আছে? তাই জন্য পঞ্চগব পর্যন্ত পাওয়ার জন্য মাঝখানে দ্বিগু সমাস করতে হবে। কেন করা হলো, মানে এটাকে কেন দ্বিগু সমাস বলবো? উত্তরপদ থাকার কারণে এই দ্বিগু সমাসটা হয়েছে, উত্তরপদ থাকার কারণে এখানে দ্বিগু সমাস হয়েছে, তাই উত্তরপদ দ্বিগু বলে এটাকে, উত্তরপদ দ্বিগু। পঞ্চগব ধনঃ, এই ধরনের যখন বিগ্রহ দিয়ে সমাস আপনারা পাবেন সেই সমাসটাকে আপনারা এরকম নাম দিতে পারেন দ্বিগু গর্ভ বহুব্রীহি, দ্বিগু গর্ভ বহুব্রীহি, ঠিক আছে? আর দ্বিগু সমাস চেনার একটা উপায় হচ্ছে দ্বিগু সমাসের প্রথমে কিন্তু সংখ্যা থাকবে, দ্বিগু সমাসের প্রথমে সংখ্যা থাকবে, ঠিক আছে? আচ্ছা, কেউ কি হাত তুলেছেন? প্রতিভা ম্যাডাম আপনি বলুন, কিছু বলবেন? তারপর রুদ্রদেব বাবু আপনি বলুন, হাত তুলেছেন। আমি ওই সংখ্যা, ওই যে বলছিল না সবাই গোদাবরী এই শব্দগুলো থাকলে যে অব্যয় ভাব মানে আপনার কি বলে দ্বন্দ্ব সমাস হবে, এইটা আমার মনে হচ্ছে পড়ে মনে হলো এটা ওইখানে অব্যয় ভাব করছে পঞ্চ নদী, আর এখানে করছে পঞ্চ, ওইখানে যদি পঞ্চ গোদাবরী বলে দিত তাহলে অব্যয় ভাব সমাস হতো, আর কিন্তু পঞ্চ গোদাবরণ যখনই করে দিচ্ছে তখনই হচ্ছে দ্বন্দ্ব সমাস। আমার দেখে মনে হলো, সেটা নয়, সেটা নয়, উদাহরণ দেখে দেখে আমাকে এটাই মনে হলো। না সেটা নয়, একটু আগে আমরা বললাম যে কাশিকাতে একটা উক্তি রয়েছে যার কারণে সেটা অব্যয়ীভাবক দ্বন্দ্ব, গোদাবরী আর নদী এই দুটো শব্দের আমি যেটা দেখলাম এখানে গোদাবরী নদীগুলোর উল্লেখ করে দিয়েছে, মানে গোদাবরী। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন?
এখানে নদীগুলো কিছু নদীর উল্লেখ করছে, অল্প অল্প শোনা গঙ্গা, যাচ্ছে, বলুন। যমুনা, সরস্বতী, গোদাবরী, নর্মদা, সিন্ধু, কাবেরী, সপ্তগঙ্গা। বলছি এখানে কতগুলো এগুলো নদীর নাম উল্লেখ করে দিয়েছে, শেষে আলোচনা করা হোক। কত মানে সাতটা নদীর নাম। আচ্ছা, এটা এই আলোচনাটা আমরা শেষই করি স্যার আপনি আগে করি বা পরে নিয়ে আসি আমরা একটুখানি স্যার আগে পড়ে নিন, পরে আলোচনা করবো। আমরা একটু পড়ে নিই, হ্যাঁ। পঞ্চগাবো ধনম যস্য পঞ্চগব ধনঃ, সেরকমই দশ গাবো ধনম যস্য, তাহলে কি হবে? দশ গাবো ধনম যস্য, সেটার সমস্ত পদ কি হবে? দশ গাবো। কোন সমাস হলো ওটা? সেটা কোন সমাস হলো? সেই সমাসটার নাম কি? উত্তর পদার্থ দিগু। উত্তর পদার্থ দিগু। আমাদের উত্তর পদার্থ না বললেও হবে, দ্বিগু সমাস, ঠিক আছে, দ্বিগু সমাস, ব্যাস। আচ্ছা, আরেকটা হয় তদ্ধিত আর্থ দিগু, মানে পরে তদ্ধিত প্রত্যয় হবে, মানে বিষয় আছে এই জন্য যে দ্বিগু সমাস হয় সেটা তদ্ধিত আর্থ দিগু। সেটার উদাহরণ হচ্ছে, দেখুন, স্বর্ণাম মাতৃনাম অপত্যম। এইটা আমাদের কাছে বিগ্রহ আছে, স্বর্ণাম মাতৃনাম, স্বর্ণাম মাতৃনাম অপত্যম। এবার এটা আমাদের লৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহকে যখন আমরা ওই প্রকৃতি প্রত্যয়ে ভাঙি, সেটাই অলৌকিক হয়ে যায়। তো স্বর্ণাম এটাকে ভাঙলে কি হবে? শর্ট যুক্ত আম, আর মাতৃযুক্ত আম, আর অপত্যম এই অর্থে একটা প্রত্যয় আমরা করব। আমাদের বিবক্ষা কি? এই অর্থে একটা প্রত্যয় করব। তো অপত্যার্থে অনেক প্রত্যয় হয়, ঠিক আছে, অপত্যার্থে অনেক প্রত্যয় হয়। তো এইখানে আমরা এখানে কি প্রত্যয় হবে? সংখ্যা, একটা সূত্র আছে, মতুরূপ সংখ্যা সম্ভদ্র পূর্বায়া বলে একটা, না না, হ্যাঁ, অণ প্রত্যয় হবে, কিন্তু এই তার সাথে সাথে রিকারটার জায়গায় উকার হয়ে যায়। মাতুরূপ সংখ্যা সম্ভদ্র মাতুরূপ সংখ্যা সম্ভদ্র পূর্বায় সূত্র আছে, মাতুরূপ সংখ্যা সম্ভদ্র পূর্বায়। তো আমরা সেই সূত্রেতে আসছি না, মোটামুটি অপত্যার্থে আমরা এখানে অণ প্রত্যয় করবো, ঠিক আছে, অণ প্রত্যয়। তাহলে দেখুন, এখানে যে বিগ্রহটা আছে সেখানে আমাদের তদ্ধিতার্থ বিষয় হয়েছে কিনা, তদ্ধিত প্রত্যয় বিষয় হয়েছে কিনা, অন্তে হয়েছে। সেই কারণে তার আগে যে দুটো পদ আছে তাদের মধ্যে আমরা দ্বিগু সমাস করতে পারি। এই যে কথাগুলো আমরা বলছি না, এটা ওই যে তদ্ধিতার্থ উত্তর পদ সমাহারে চ বলে একটা সূত্র আছে, সেই সূত্রের মধ্যে এই সমস্ত কথাগুলো পাবে। তো সেই কারণে পরে তদ্ধিত প্রত্যয়ের বিবক্ষা আছে বলে, বিষয়তা আছে বলে আমরা এই দুটো পদের মধ্যে সমাস করলাম, ঠিক আছে। কোন সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস করলে এখানে এই ষাণমাতুর, ষণ্ণাম মাতৃনাম, এখান থেকে ষাণমাতুর এরকম পদ পাই আমরা, ষাণমাতুর। এই রি এর জায়গায় উকার হয় কি কারণে? ওই যে সূত্র দিয়ে এখানে অণ প্রত্যয় হয়েছে না, ওই সূত্রটাতেই আছে যে সঙ্গে সঙ্গে রিকারের জায়গায় উকার হয়ে যাবে। আবার রিকারের জায়গায় যখন উকার হয়, তারপরে এটা র তো আসবেই, উড়ন রপরহ দিয়ে দিয়ে তারপরে অ থাকলো, তো ষাণমাতুর, অণ প্রত্যয়ের অ যোগ করলে ষাণমাতুর হবে, ঠিক আছে। ষাণমাতুর মানে ছজন মায়ের যে অপত্যম। এই ষাণমাতুর কাকে বলা হয় জানেন? কার্তিক, ঠিক আছে। তাহলে স্কন্দ রাজদেব যাকে বলা হয়। তাহলে দই মাতুর, এটার বিগ্রহ কি হবে? দই মাতুর, না সমাহার নয়, তো সমাহার নয়, অপত্য। অপত্য অর্থে অণ প্রত্যয় হয়েছে বলে এখানে বিগ্রহ দ্বিগু সমাস হচ্ছে। এটা সমাহার দ্বিগু নয়, এটা তদ্ধিতার্থ উত্তর পদ দ্বিগু, তদ্ধিতার্থ দ্বিগু, ঠিক আছে, এটা তদ্ধিতার্থ দ্বিগু। যদি এটা সমাহার অর্থে হতো তাহলে দৈমা তুরহ হতো না, তাই না, দৈমা তুরম হতো। সমাহারে দ্বিগুর দ্বন্দ্ব নপুংসকম জাত আমরা বললাম না। আর যদি ওই নিয়মটাকে লাগাতাম তাহলে ইপ প্রত্যয় করে দৈমা তুরি এরকম হয়ে যেত। এটা সমাহার দ্বিগু নয়, এটা তদ্ধিতার্থ দ্বিগু, ঠিক আছে। ষাণমাতুরহ মানে ষণ্ণাম মাতৃনাম অপত্যম, দৈমাতুরহ মানে দ্বয়োহ মাত্রহ অপত্যম, ব্যাস, দ্বিগু সমাস এখানে হয়ে গেল। তো এই যে কনফিউশনের জায়গাটা ছিল সেটা আমরা অলরেডি ক্লিয়ার করে রেখেছি, আর দরকার নেই। এখানে আরেকটা কথা লেখা আছে,
দ্বিগু সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হয়, এটা আমরা দেখলাম যে দ্বিগু সমাস মানেই তার পূর্বপদ সংখ্যাবাচক হতেই হবে। কিন্তু এমন নয় যে পূর্বপদ সংখ্যাবাচক আছে মানেই দ্বিগু সমাস হবে, এমন নয়। যেমন উদাহরণ কি, পঞ্চগু, এটা বহুব্রীহি সমাস। পঞ্চগাবহ যস্য, পঞ্চগু, এটা বহুব্রীহি সমাস। যস্য আছে। দ্বাদশ, দ্বৌ চ দশ চ দ্বাদশ, এটা কোন সমাস? দ্বৌ চ দশ চ দ্বাদশ, কেউ বলতে পারবে এটা কোন সমাস? বহুব্রীহি। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাস। তো বহুব্রীহি, আমরা একটু আগেই বললাম বহুব্রীহি সমাসকে চেনার উপায় কি? বহুব্রীহি না, একটু আগেই বললাম বহুব্রীহি সমাসকে চেনার উপায় কি? না, বহুব্রীহি নয়। বহুব্রীহি সমাসকে চেনার উপায় কি? যে তার বিগ্রহের শেষে যস্য স, যস্মাৎ স, অথবা যম স, येन স, এই ধরনের কিছু একটা পদ থাকবে। কিন্তু যখন আমরা বলছি দ্বৌ চ দশ চ, সেখানে কোন রকম এরকম পদ আছে? WH পদ যেগুলোকে আমরা বলি, এই ধরনের যস্য স নেই তো। চকারের অর্থে সমাসটা হয়েছে দ্বন্দ্ব সমাস, অর্থে যে সমাসটা হয় সেটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? চ অর্থে দ্বন্দ্ব, চারটে দ্বন্দ্ব। দেখুন এখানে এখানে সংখ্যাবাচক সদস্য সমাস হয়েছে কিন্তু দ্বিগু নয়, দ্বন্দ্ব সমাস। তার মানে অষ্টাবিংশতি, অষ্ট অধিকা বিংশতি, অষ্ট অধিকা বিংশতি, অষ্টাবিংশতি, এটা কর্মধারয় সমাস। এটা ওই স্বাগপার্থিবাদিবৎ সমাস হয়েছে। ঠিক আছে? বলছিলাম দ্বাদশটাও তো তাহলে দ্বি অধিকা দশ, এইভাবে দ্বাদশটাও তো হয়, মানে ওই দ্বি অধিকা দশ করে সেটা দ্বন্দ্ব সমাস হবে না, সেটা কি সমাস হবে বলুন তো? সেটা হচ্ছে ওই মধ্যপদ বহুব্রীহি হবে। যেমন বিগ্রহ মধ্যপদ ঠিক, যেমন বিগ্রহ করবেন সেরকম। মানে আমরা এইটুকু বলার চেষ্টা করছি যে পূর্বপদে সংখ্যা থাকলেই যে দ্বিগু সমাস হয়ে যাবে এমন নয়। কিন্তু দ্বিগু সমাস হলে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকতেই হবে, কিন্তু পূর্বপদে সংখ্যা থাকলেই সেটা দ্বিগু হবে এমন নয়। ঠিক আছে? স্যার, হ্যাঁ স্যার বলছিলাম যে অষ্টাবিংশতি, এটা তো দ্বন্দ্ব হতে পারে। অষ্টৌ চ বিংশতিশ্চ অষ্টাবিংশতি, হ্যাঁ কোনো অসুবিধা নেই, দ্বন্দ্ব হতে পারে, কর্মধার হয়ে পারে। যেমন ভাবে দ্বৌ চ দশ চ দ্বাদশ হয়েছে, তেমনি অষ্টৌ চ বিংশতিশ্চ অষ্টাবিংশতি এরকম হতে পারে, কোনো অসুবিধা নেই। ওটা কর্মধারয় হতে পারে। এইরকম কি মানে এত কনফিউশনের প্রশ্ন এই পরীক্ষায় দেবে? অবভিয়াসলি প্রশ্ন যেটা থাকবে তার অপশন একটাই থাকবে, মানে তার অপশনে আপনি কখনোই দেখুন অষ্টাবিংশতি যদি থাকে তার অপশনে কখনোই আপনি কর্মধারয় আবার দ্বন্দ্ব এরকম পাবেন না অপশন। হয় কর্মধারয় একটা অপশন পেলেন, তারপরে তৎপুরুষ বাকিগুলো থাকবে, কিন্তু দ্বন্দ্ব থাকবে না। যদি দ্বন্দ্ব অপশন দেয়া থাকে তাহলে অব্যয়ীভাব আর মানে বাকিগুলো যা যা থাকে এরকম থাকবে, মানে দুটোই হবে এরকম অপশন থাকবে না। ঠিক আছে? এইটা যারা হ্যালো স্যার, দ্বাদশরে কি সমাহার দ্বন্দ্ব না এমনি ইতরিত যোগদণ্ড? ইতরিতর দ্বন্দ্ব। সমাহার অর্থ এখানে সমাহার অর্থ নেই, ইতরিতর দ্বন্দ্ব। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি পিশাচো, তাহলে স্যার এটা কোন সমাস হবে? পিশাচো? হ্যাঁ, পিশাচো এটা কোনো সমাসবদ্ধ পদ? হ্যাঁ স্যার আছে। কি বিগ্রহ আছে বলুন? পিশিতম অশ্নাতি যশ এরকম আছে। পিশিতম অশ্নাতি পিশাচো, তাহলে এই উপপদ পুরুষ কুম্ভম করতি কুম্ভকারও সেই রকম। আচ্ছা ঠিক আছে, বউবির ভিতরে সব আছে তো স্যার, বুঝতে পারি না কোথায় হয়। এই মানে সমাসের এত মানে এক্সেপশন রয়েছে, সমস্যা খুব। এই অনেক দিন ধরে পড়া হলে না এটা এগুলো কনফিউশন দূর হয়ে যায়। আচ্ছা এই যে এই ক্ষেত্রে আপনারা মানে লাস্ট মিনিটের প্রিপারেশন হিসেবে যেটুকু পড়বেন, এইসব ধরে ধরে পড়ার দরকার নেই। আপনারা ওই যে কোনো একটা বই ধরে, অনেক এসএসসি বই আছে, সেই যত সম্ভব কৃষ্ণকলি মন্ডল বা এরকম ওনার একটা বই রয়েছে, সেখানে সমাজ প্রকরণে অনেক উদাহরণ দেওয়া রয়েছে এবং তার বিগ্রহ দেওয়া রয়েছে। সেইগুলো একবার চোখ বুলিয়ে নেবেন, একবার চোখ বুলিয়ে নিলেই মনে থেকে যায়। কিন্তু ওখানে সূত্রগুলো তো অন্যরকম দেওয়া আছে, যেমন ধনুষ্ঠ সূত্র আছে, কোথায় ক প্রত্যয় হচ্ছে, ওইরকম সূত্রের শুধু উদাহরণগুলোই করলে হবে তো? শুধু উদাহরণ পড়ে যান, কারণ আপনারা প্রশ্ন ফলো করবেন সমাস প্রকরণ থেকে, কিন্তু সূত্র দিয়ে প্রশ্ন আসে না, তাই না? এর আগের
শেষিত বোধহয় বহুদিন পর হচ্ছে, কিন্তু তার আগে যে যা প্রশ্ন হয়েছে তাতে কিন্তু সমাজ প্রকরণ থেকে সূত্র দিয়ে প্রশ্ন আসে এবং সমাজ প্রকরণ থেকে প্রশ্নও থাকে বোধহয় দুটো। যাক আমরা লঘু আগাই। সিদ্ধান্ত কৌমুদি থেকে যদি পড়া হয়, মোটামুটি লঘু সিদ্ধান্ত কৌমুদিটা পড়ে মানে পড়লে এবং পানি নিয়মের যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো পড়ে গেলেই তার মধ্যে থেকেই পাওয়া যায় সাধারণত। আচ্ছা, এক্ষেত্রে আমার মানে প্রথমত আমার মানে এই বিষয়টাতে আমি বল, কারণ আমার এবার অভিজ্ঞতা নেই, তাই জন্য আমি আগের প্রশ্ন ফলো করে যা কথা বলছি, এই আগের প্রশ্ন আমাকে কিছু পাঠিয়েছেন স্যার, সেই প্রশ্নগুলো দেখে আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আমরা একটু আগিয়ে নিই। নয় সমাজ, এই তৎপুরুষ সমাজের আরো ভাগ আছে, নয় সমাজ, কুসমাজ, গতি সমাজ, প্রাদি সমাজ। এগুলো খুব সহজ। যখন নয়ের সাথে সমাজ হয় তখন নয় সমাজ হয়, অধর্ম ইত্যাদি। কুসমাজ মানে কুৎসিত পুরুষ, কুপুরুষ। দেখুন এই অধর্ম, এটা বিগ্রহ করলে কি হবে? ন ধর্ম অধর্ম, নয় সমাজ। কুপুরুষ, কুৎসিত পুরুষ, কুপুরুষ, ঠিক আছে? গতি সমাজ এই শুক্লীকৃত। হ্যাঁ বলুন। আচ্ছা, তারপরে প্রাদি সমাস। প্রাদি সমাস ওই প্রাদি, পরা ইত্যাদির সাথে যখন সমাস হয় তখন সেগুলোকে প্রাদি সমাস বলে। এগুলো সব তৎপুরুষ সমাস। প্রাচার্য মানে প্রগত আচার্য, প্রাচার্য। অতিদেব অতিক্রান্ত, দেবম অতিক্রান্ত অতিদেব। নির্বারাণসী এটা বিগ্রহ করলে হবে নিষ্ক্রান্ত বারাণস্যাহ নির্বারাণসী। এগুলো সব প্রাদি সমাস, ঠিক আছে? আর উপপদ তৎপুরুষ সমাজ একটু আগে যেটা একবার বলবেন। গতি সমাস হচ্ছে, দেখুন গতি একটা সংজ্ঞা, ঠিক আছে? গতি সংজ্ঞা কার হয়? উড়িয়াদি চুড়াচশ্চ, তার গতি সমাস হয়। উড়িয়াদয় চিয়ন্তা আর ডাজন্তা যে শব্দগুলো হয়, উড়িয়াদি শব্দ, চিয়ন্ত শব্দ আর ডাজন্ত শব্দের গতি সংজ্ঞা হয়। গতি সংজ্ঞক পদের সহিত যখন সমাস হয় তাকে গতি সমাস বলে। দেখুন শুক্লীকৃত এটার মানে কি? যেটা শুক্ল নয় তাকে শুক্ল করা হয়েছে, মানে করে, এরকম। শুক্লি করৌতি, এরকম আমরা বলতে পারি, শুক্লি করৌতি বা শুক্লীকৃত্য। যেটা শুক্ল ছিল না তাকে শুক্ল করা হয়েছে। এই অর্থে কোন প্রত্যয় হয়েছে বলুন তো? এখানে শুক্লি, এই যে দীর্ঘইকার, যেটা কোন প্রত্যয় হয়েছে? চুই প্রত্যয়, অভূত তদ্ভাবে চুই। এইবার চুই প্রত্যয়ান্ত যে শব্দ, তার কি সংজ্ঞা হয়ে যায় বললাম? গতি সংজ্ঞা হয়ে যায়। উড়িয়াদি শব্দ, চুইয়ন্ত শব্দ আর ডাজন্ত শব্দ গতি সংজ্ঞক হয়ে যায়। এবার তার সহিত যখন সমাস হয় তখন সেটা গতি সমাস হবে। এই শুক্লি, এটা শুক্ল থেকে শুক্লি হয়ে যায় চুয়ন্ত করে, তার সহিত কৃত্য এর সমাস হয়েছে, তাই এটা গতি সমাস, ঠিক আছে? তাহলে গতি সংজ্ঞক শব্দের সহিত যখন সমাস হবে তখন গতি সমাস হবে। ব্যাস এইটুকু। আর উপপদ তৎপুরুষ সমাস কুম্ভম করৌতি ইতি কুম্ভকারः। এইরকম একটু আগে যে বিভিন্ন উদাহরণ এরকম রয়েছে। ঘটম করৌতি ইতি ঘটকারः, স্বর্ণম করৌতি স্বর্ণকারः, ঠিক আছে? কুণ্ডলম করৌতি কুণ্ডলকারः, ঠিক আছে? এইসব উদাহরণ। তৎপুরুষ সমাসের বিশেষ কিছু নিয়মাবলী এইখানে আমি চার্ট করে দিয়েছি, ঠিক আছে? যেটা কিন্তু আপনারা মক টেস্ট দেওয়ার আগে একবার ফলো করে নেবেন। কেন? কারণ এইখানে না কিছু কিছু পদ রূপান্তরিত হয়ে যায়। যেমন রাত্রি শব্দ ইকারান্ত শব্দ, কিন্তু তৎপুরুষে কোন কোন শব্দ আগে থাকলে রাত্রি শব্দটা রাত্র হয়ে যায়, কখন কখন নপুংসক লিঙ্গে হয়ে যায়, সেটা এইখানে চারটা করে দেওয়া হয়েছে। এটা আপনারা একটু পড়ে নেবেন, খুব অল্প লিস্ট আছে এটা, ঠিক আছে? যেগুলো এরকম একটু অন্য ধরনের শব্দ, কঠিন শব্দ, নকারান্ত শব্দ, সেটা কখন অকারান্ত হয়ে যায় সমাসে, সেটা এখানে আছে। রাজন অহন শব্দ কখন সেটা পুংলিঙ্গে প্রয়োগ হয়ে যায়, এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এই চারটা একটু পড়ে নেবেন, খুব সহজ, একদম সহজ করেই লেখা আছে এবং তার উদাহরণ দেওয়া রয়েছে, ঠিক আছে? তৎপুরুষের পরে আমরা বহুব্রীহিতে আসি। বহুব্রীহি, বহুব্রীহি সমাসে কোন পদার্থ প্রাধান্য, কোন পদের অর্থের প্রাধান্য থাকে বলুন তো? অন্য পদে, মানে বহুব্রীহি ঘটক যে পদগুলো, সেই পদগুলোর একটার অর্থেরও প্রাধান্য থাকে না, অন্য একটা অর্থের প্রাধান্য থাকে। যেমন আমরা পড়েছিলাম পীতম অম্বরম যস্য পীতাম্বরঃ, এখানে বহুব্রীহি সমাস ঘটক পদ কোনটা? পীত আর অম্বর। কিন্তু পীতাম্বর পদটা পীত বা অম্বর কাউকেই কি বোঝাচ্ছে? না স্যার। কাকে বোঝাচ্ছে বলুন তো? শ্রীকৃষ্ণ, বিষ্ণুকে। কৃষ্ণকে বোঝাচ্ছে, কৃষ্ণকে বোঝাচ্ছে। কিন্তু সেই কৃষ্ণ এই দুটো পদের মধ্যে, মানে সমাস ঘটক যে দুটো পদ রয়েছে তাদের একটাও নয়, তাই জন্য সেটা অন্য পদার্থ। আর অন্য পদার্থই প্রধান হয় বহুব্রীহি সমাসে, ঠিক আছে? এটাও কিন্তু প্রায়ণ বলা রয়েছে। কেন প্রায়ণ? কোথাও কোথাও এমন বহুব্রীহি আছে যেখানে
এই অন্য পদার্থের অর্থ প্রধান হয়নি। যেমন দ্বৌ বা ত্রয়ো বা দ্বিত্রাহা, এই যে সমাসটা না, এটা বহুব্রীহি সমাস, এখানে উভয় পদার্থের প্রাধান্য রয়েছে। ঠিক আছে, এরকম কয়েকটা সমাস রয়েছে, দ্বৌ বা ত্রয়ো বা দ্বিত্রাহা। এরকম উদাহরণ আরো রয়েছে, ত্রয়ঃ বা চত্বারঃ বা ত্রিচতুরাহা, যা পঞ্চ বা ষট বা পঞ্চশাহা, এরকম প্রয়োগ হয়। এগুলো সব বহুব্রীহি সমাস। ঠিক আছে, এরকম উদাহরণ আপনারা ওই বইটা খুললে সেখানে ভুড়ি ভুড়ি পেয়ে যাবেন। আচ্ছা, বহুব্রীহি সমাসের প্রধান সূত্র হচ্ছে অনেকম অন্য পদার্থে, প্রধান সূত্র। ঠিক আছে, অন্য পদার্থে বর্তমান অনেক প্রথমান্ত পদ সমাসবদ্ধ। দেখুন এখানেও কিন্তু বলা হলো অনেক প্রথমান্ত পদ সমাসবদ্ধ হয়। অনেক প্রথমান্ত পদ, কিন্তু অন্য পদ যার অর্থে হবে সেটা ওই যস্য স, যস্মাৎ স, ইয়ম স, এরকম কিছু একটা দিয়ে নির্দিষ্ট থাকে। আচ্ছা, তার মানে তাহলে এটা সমানাধিকরণ বহুব্রীহি, যেহেতু অনেকগুলো প্রথমান্ত পদের সহিত পদেরই সমাস হয়, তার মানে কি ব্যধিকরণ বহুব্রীহি হয় না? ব্যধিকরণ বহুব্রীহিও হয়। কেন? তার একটা জ্ঞাপক রয়েছে, সপ্তমী বিশেষণে বহুব্রীহি এরকম একটা সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে জ্ঞাপক। কিসের? না ব্যধিকরণ বহুব্রীহির জ্ঞাপক। বহুব্রীহি সমাস যে ব্যধিকরণ বহুব্রীহিও হয় তার জ্ঞাপক। ঠিক আছে, সেটা কেমন? এই যে চক্র, দেখো চক্রম পাণৌ যস্য, চক্র পানি, দুটো পদ রয়েছে, চক্র আর পানি। বিগ্রহে চক্র এটা প্রথমাতে রয়েছে, আর পানি এটা সপ্তমীতে রয়েছে। ঠিক আছে, তাহলে দুটো সমানাধিকরণ হলো কি না? সমানাধিকরণ হতে গেলে তাদেরকে কি হতে হয়? সমান বিভক্তিক হতে হয়, কিন্তু সমান বিভক্তিক হয়নি, তাই সমানাধিকরণ নয়, তাই ব্যধিকরণ। ব্যধিকরণ বহুব্রীহি। তাহলে ব্যধিকরণ বহুব্রীহি কিন্তু দুরকমই হয়, সমানাধিকরণ বহুব্রীহিও হয়, ব্যধিকরণ বহুব্রীহিও হয়। ঠিক আছে, এইবার বহুব্রীহি সমাসের এই দুটোই ভাগ, সমানাধিকরণ বহুব্রীহি আর ব্যধিকরণ বহুব্রীহি। ঠিক আছে, সমানাধিকরণ বহুব্রীহি হচ্ছে প্রীতম অম্বরম যস্য, সেখানে দেখুন দুটোই প্রথম হাতে রয়েছে। ঠিক আছে, তাই জন্য সমানাধিকরণ বহুব্রীহি। এবার ব্যধিকরণ বহুব্রীহিকে আরো ওই তদ্গুণ সম্বিজ্ঞান আর অতদ্গুণ সম্বিজ্ঞান এরকম ভাবে ভাগ করা যায়, কিন্তু সেইগুলো এখানে ইম্পর্টেন্ট নয়। বহুব্রীহি সমাসের যত উদাহরণ পাওয়া যায় না, সেই উদাহরণগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই উদাহরণগুলো মূলত দুরকম, একটা সামান্য বহুব্রীহি, একটা বিশেষ বহুব্রীহি। সামান্য বহুব্রীহি মানে যেগুলো বিভক্তির অর্থে বহুব্রীহিটা হয়, সেটা তো সামান্য বহুব্রীহি আমরা বলতে পারি। যেমন দেখুন, আমরা বলছি প্রাপ্তম উদকম ইয়ম স, এটা কোন সমাস? বহুব্রীহি সমাস। কি করে বুঝলাম? এটা বহুব্রীহি সমাস? এই যে শেষে ইয়ম স আছে, এরকম থাকলে এটা বহুব্রীহি সমাস, একদম চোখ বন্ধ করে। ঠিক আছে, ইয়ম স। দেখুন এখান থেকে সমাসবদ্ধ পদটা কি হলো? প্রাপ্ত উদকঃ, প্রাপ্ত উদকঃ। হ্যাঁ স্যার বলছি, এক্সামে তো বিগ্রহ বাক্য থাকে না, সমাসবদ্ধ পদটা থাকে, তো এগুলো তো থাকবে না। আমাদের তো সমস্যা হয় ওখানে, সমাসবদ্ধ পদটা দেখে বুঝতে পারি না যে কোনটা হয়। বিগ্রহ বাক্য তো দেয়ই না। এমন কি হয় বিগ্রহ বাক্য থাকে, কিন্তু বিগ্রহ বাক্য দিয়ে এটা কোন সমাস, মানে এখান থেকে সমস্ত পদ করলে কি হবে সেরকম কিন্তু আসে প্রশ্ন। বেশিরভাগ টাইম আপনার হচ্ছে ওই সমস্ত পদটাই দিয়ে দেয়, মানে সমাসবদ্ধ পদটাই ওটাই থাকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা জাস্ট চেনার জন্য পড়ি। যদি আপনার কাছে প্রাপ্ত উদকঃ থাকে, আপনি সেটার বিগ্রহ অটোমেটিক্যালি করে নিতে পারবেন। যে প্রাপ্ত উদকঃ আপনি যদি মানে বুঝতে পারেন ওই শব্দটার, তাহলে বিগ্রহ তৈরি করতে কোনো অসুবিধা হবে না। প্রাপ্ত উদকঃ মানে কি? যে একটা জায়গার কথা বলা হচ্ছে যেখানে জল প্রাপ্ত হয়েছে, যেখানে জল পৌঁছেছে, তার মানে ইয়ম, যাকে জল প্রাপ্ত হয়েছে। আপনার কাছে যদি আরূঢ় বানরহ থাকে, যে আরূঢ় বানরহ বৃক্ষঃ, এই বৃক্ষটা কেমন? না আরূঢ় বানরহ মানে কি? বানর যাকে আরোহণ করেছে। তাহলে আরূঢ় বানরহ ইয়ম, এরকম বিগ্রহ করতে আপনার কোনো অসুবিধা হবে না। আর বিগ্রহটা দেখলেই আপনি যখন মনে মনে বিগ্রহটা তৈরি করবেন, বিগ্রহটা দেখলেই আপনি বুঝে যাবেন এটা কোন সমাস। ঠিক আছে, তার জন্য কিন্তু আপনাকে অর্থটা বুঝতে হবে, ওই শব্দটা কি বলতে চাইছে। আপনারা এটা দেখে বলুন তো, প্রীতম ক্ষীরম যেন স, এটার সমস্ত পদ কি হবে? পৃথক ক্ষীর হবে। পৃথক ক্ষীর। এবার আপনার কাছে যদি পৃথক ক্ষীর হয় এই উদাহরণ থাকে, তার মানে আপনি কি বলছেন? যে ক্ষীর খেয়েছে, যার দ্বারা ক্ষীর খাওয়া হয়ে গেছে, তাহলে কি প্রীতম ক্ষীরম যেন স পৃথক ক্ষীর। এই যেন স এরকম আমরা বিগ্রহ পাচ্ছি, তাই এটা বহুব্রীহি সমাস। ঠিক আছে, দেখুন প্রথমটা ইয়ম স ছিল বলে এটা দ্বিতীয়ার্থ বহুব্রীহি, পরেরটা ইয়েন স ছিল বলে এটা তৃতীয়ার্থ বহুব্রীহি। এইগুলো কিন্তু পরীক্ষাতে
জিজ্ঞেস করা হয় না যে দ্বিতীয়ার্থ বহুব্রীহি কি চতুর্থার্থ এগুলো জিজ্ঞেস করা হয় না, ঠিক আছে। আমি জাস্ট ভাব করার জন্য এটা করে রেখেছি, আর কিছু না। যে চতুর্থী অর্থেও বহুব্রীহি হয়, পঞ্চমী অর্থে হয়, ষষ্ঠী অর্থে হয়, সপ্তমী অর্থে হয়, কিন্তু সমস্যমান যে পদগুলো তারা কিন্তু প্রথমাতে থাকে, তারা প্রথমাতে থাকে, ঠিক আছে। এই হচ্ছে সামান্য বহুব্রীহি। এইবার যেটা বিশেষ, সেটা হচ্ছে বিশেষ বহুব্রীহি। সেটা কেমন হয় দেখুন, যেমন বিশেষ বহুব্রীহির মধ্যে প্রথমেই পড়ে বেদীকরণ বহুব্রীহি। বেদীকরণ, যেখানে সমস্যমান পদগুলি একটি প্রথমান্ত আর একটি অন্য কোনো বিভক্তিতে থাকে, ঠিক আছে। সেটা সমানাধিকরণ হলো না, বেদীকরণ। যেমন চক্রম পাণৌ যস্য স চক্রপাণি, এটা বেদীকরণ বহুব্রীহি, ঠিক আছে। দেখুন, আপনার কাছে যদি এই বিগ্রহটা না থাকতো তাও আপনি এই বিগ্রহটা করতে পারতেন চক্রপাণি থাকলেই, যদি আপনি চক্রপাণি শব্দের অর্থ জানেন। চক্রপাণি মানে কি, যে পানিতে চক্র আছে এরকম যে ব্যক্তি, তাই না? তার মানে কি, বলা হচ্ছে যে চক্রপাণিকে যদি আমি ভাঙি তাহলে চক্র আছে আর পানি রয়েছে, মানে পানিতে পাণু, মানে হাতে যার চক্র রয়েছে তাকে আমরা চক্রপাণি বলবো। তাহলে বিগ্রহটাকে যখন সাজাবেন চক্রম পাণৌ যস্য স, শেষে আপনি কি বলেন যস্য স, তাহলে এটা বহুব্রীহি সমাস, ঠিক আছে। ব্যাস, এটা বেদীকরণ বহুব্রীহি। এখন ওই যে সংখ্যোত্তর পদ বহুব্রীহি, মানে যেখানে যখন উত্তর পদে সংখ্যা থাকে, বিংশতে সমীপে যে বর্তন্তে তে উপবিংশাহ, এটা বহুব্রীহি সমাস, বিশেষ বহুব্রীহি সমাস। কিন্তু তেমন এরকম অন্য উদাহরণ তৈরি করার চেষ্টা করুন, যে দশানাম সমীপে যে বর্তন্তে তে, কি হবে, এই সমীপ অর্থে উপ আছে, তাহলে উপ দিয়ে করতে হবে। বিংশতে দশানাম সমীপে যে বর্তন্তে তে উপদশাহ, তাহলে পঞ্চদশানাম সমীপে যে বর্তন্তে তে উপপঞ্চদশাহ, ব্যাস এরকম হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, সংখ্যে উভয় পদ বহুব্রীহি সমাস হয়, যেটা আমরা এক্ষুনি বলছিলাম, দৌ বা ত্রয় বা দ্বিত্রাহা। এটা আরো উদাহরণ হচ্ছে যে ত্রিচতুরাহা, পঞ্চসাহা, এইসব উদাহরণ আসে। সহ পূর্বপদ, এরকম উদাহরণ আমরা বহু পাবেন, যে শিষ্যেন সহ বর্তমান সশিষ্য, এই সবগুলোতে কিন্তু এই সংখ্য উভয় পদ ছাড়া বাকি সবগুলোতে কিন্তু অন্য পদার্থ প্রধান। দেখুন, সবকটা উদাহরণকে একবার মানে মাথায় নেওয়ার চেষ্টা করুন। সশিষ্য মানে কি, যিনি শিষ্যের সহিত বর্তমান আছেন, গুরুর কথা বলা হচ্ছে। গুরু অর্থটা কিন্তু এখানে কোনো পদ নেই, গুরুবাচক কোনো পদ নেই, তথাপি এখান থেকে যে অর্থটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে গুরু, তাই অন্য পদার্থ প্রাধান্য। সশিষ্য, শিষ্যেন সহ বর্তমান সশিষ্য। এইখানে আরেকটা, এইটা এক ধরনের প্রশ্ন আসে যে ব্যতিহার লক্ষণ বহুব্রীহি, ব্যতিহার লক্ষণ বহুব্রীহি, এটা কি কেশেষু কেশেষু গৃহীত্বা ইদম যুদ্ধম প্রবৃত্তম, কি হয় কেশা কেশী। এখানে কিছু কাজ হয়, কি কাজ হয়, দুটো পদ রয়েছে কেশ আর কেশ, এই দুটো পদের সহিত সমাস হচ্ছে। তো তার মধ্যে পূর্ব পদে যে আছে তার অন্তে যে স্বরবর্ণ আছে সেই স্বরবর্ণটা দীর্ঘ করে দেওয়া হয়। অকার আছে, তার দীর্ঘ করলে কি হবে, আকার। আর অন্তে ইকার হয়ে যায়, ওই ইচ এরকম একটা প্রত্যয় হয়, আমি তাতে যাচ্ছি না, জাস্ট বলে ইকার হয়ে যায়, ঠিক আছে। ইকার এখানে করলাম, এবং এটা নপুংসক লিঙ্গে হয়, ঠিক আছে। নপুংসক, যেহেতু এটা অব্যয় হয়, ব্যতিহার লক্ষণ বহুব্রীহি কিন্তু অব্যয় হয়ে যায়, তাই জন্য ওটা নপুংসক লিঙ্গে প্রয়োগ হবে, ঠিক আছে। তাই কেশা কেশী এরকম প্রয়োগ হবে, কেশা কেশী। এবার আপনারা বলুন, আমি যদি এরকম একটা উদাহরণ বলি, যে দণ্ডেন দণ্ডেন ইদম যুদ্ধম প্রবৃত্তম, এই যে ইদম যুদ্ধম প্রবৃত্তম এটা আনুষঙ্গিক, এখানে দণ্ডেন দণ্ডেন এই দুটোতেই সমাসটা হবে, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা সমাসবদ্ধ পদটা কি পাবো, দণ্ডী বানানটা কি হবে, রশ্মি, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে অপশনে অনেক সময় দণ্ডী দীর্ঘইকার দিয়ে দেওয়া হবে, হ্রস্বইকার দিয়ে দেওয়া হবে, এরকম কনফিউজ করার জন্য করা হয়, এটা মাথায় রাখতে। এখানে কিন্তু হ্রস্বইকার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা তো নপুংসক লিঙ্গে হবে না, নপুংসক লিঙ্গে হওয়ার জন্য নপুংসক লিঙ্গে কি হয়ে যায়, দীর্ঘইকারান্ত শব্দগুলো সব হ্রস্ব, মানে দীর্ঘ স্বরান্ত শব্দগুলো হ্রস্ব স্বরান্তে পরিণত হয়ে যায়, ঠিক আছে। হ্রস্ব নপুংসকে প্রাতিপদিকস্য বলে একটা সূত্র আছে, সেই সূত্রের কারণে হয়।
হ্যাঁ, এবার আসুন ওই যে কি বলছিলাম, মুষ্টিভি ইদম যুদ্ধম প্রবৃত্তম। মুষ্টামুষ্টি। হ্যাঁ, মুষ্টি। যে স্বরটা আছে তারই দীর্ঘ হবে, তাই না? দীর্ঘী মুষ্টি। হ্যাঁ, ঠিক আছে। তো ব্যাস এইগুলোকে আমরা বলবো ব্যতিহার লক্ষণ বহুব্রী। ঠিক আছে। তারপরে অন্তরাল, দিগন্তরাল লক্ষণ। অন্তরাল মানে মাঝখানে এরকম বিগ্রহ যদি হয়, দক্ষিণস্যাহ পূর্বস্যাহ দিশঃ যদ অন্তরাল, মানে দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝখানের যে দিক, তাকে আমরা কি বলবো? দক্ষিণ পূর্বা। ঠিক আছে। এরকম যদি অন্য উদাহরণ আমরা তৈরি করি, যে উত্তরস্যাহ আর পূর্বস্যাহ দিশঃ যদ অন্তরালম, সেটা কি হবে? উত্তর পূর্বা। এটা স্ত্রীলিঙ্গে হয়। ঠিক আছে, যেহেতু দিকবাচক শব্দ, মানে এটা আসলে প্রধান এখানে কে? দিক হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই জন্য এখানে এই সমাসবদ্ধ পদ স্ত্রীলিঙ্গ করা হয়। ঠিক আছে। দক্ষিণ পূর্বা দিক, উত্তর পূর্বা দিক, এরকম মানে উত্তর এবং পূর্ব দিকের মাঝখানের যে দিক তাকে উত্তর পূর্বা দিক বলবো। দক্ষিণ এবং পূর্ব দিকের যে মাঝখানে যে দিক তাকে দক্ষিণ পূর্বা দিক বলবো। দিগন্তর আলো লক্ষণ বহুব্রী। তারপর নয় বহুব্রী আছে। নয় এই নিপাতের সহিত যখন বহুব্রী সমাস হয় তখন নয় বহুব্রী হবে। অবিদ্যমান পুত্র হয়স্য অপুত্র, অবিদ্যমান পুত্র হয়স্য অপুত্র। দেখুন, অপুত্র যদি এটাকে দেয় যে অপুত্র, এটা কি সমাস, মানে তার বিগ্রহটা কি হবে? সেক্ষেত্রে কিন্তু দুরকম হতে পারে, ন পুত্র অপুত্র। আবার অবিদ্যমান পুত্র যস্য, অবিদ্যমান পুত্র যস্য স অপুত্র, এরকম দুরকমই হতে পারে। যদি প্রথম বিগ্রহটা হয় তাহলে কোন সমাস? যদি দ্বিতীয় বিগ্রহ হয়, দ্বিতীয় বিগ্রহ হয় কোন সমাস? বহুব্রী। ঠিক আছে, এটা ওই নয়ঃ অস্তি অর্থানাম বাচ্য উত্তরপদ লোপ, এই সূত্র দিয়ে সমাস হয়। নয়ের সহিত যখন বহুব্রী সমাস হয় না, তখন অস্তি অর্থক পদ থাকে মাঝখানে। এই যে অবিদ্যমান হয় এরকম রয়েছে। ঠিক আছে, বিগ্রহ দেখলেই বুঝতে পারবেন। তারপর প্রাদি বহুব্রী, প্রাদির সাথেও বহুব্রী সমাস হয়। এবং নির্গতা কৃপা যত্ন, মানে যার থেকে কৃপা চলে গেছে সে নিষ্কৃপ, একজন ব্যক্তির কথা বলা হয়েছে, সেই ব্যক্তিটা এখানে প্রধান, তাই এটা বহুব্রী। ঠিক আছে। উপমান পূর্বক গজাননম ইব আননম যাচ্ছে, মানে গজাননের মতো আনন, আনন মানে মুখ যাচ্ছে, গজানন উপমান পূর্বপদ বহুব্রী। ঠিক আছে। এখানে সবগুলোই কিন্তু অন্য পদার্থ প্রধান। আচ্ছা, একটা কথা, এই যে নয় বহুব্রীহি বললাম, প্রাদি বহুব্রী বললাম, উপমান পূর্বক বহুব্রী বললাম, এগুলো কিন্তু সব সমানাধিকরণ বহুব্রী। ঠিক আছে, এগুলো কিন্তু সব সমানাধিকরণ বহুব্রী। মানে দেখুন, সবগুলোতেই প্রথমা বিভক্তি আছে। নির্গতা কৃপা, অবিদ্যমান পুত্র, গজাননম ইব আননম, প্রথম বিভক্তি আছে, তাই এগুলো সমানাধিকরণ বহুব্রীর মধ্যেই পড়ে। বহুব্রী সমাসের যে নিয়মাবলী বললাম না, সেইগুলো একটুখানি এইখানে আমি লিস্ট করে দিয়েছি, সেটা আপনারা একটু দেখে নেবেন। তার মধ্যে এই ব্যতিহার লক্ষণের কথাটা আমরা বলেছিলাম, দণ্ডাদণ্ডী, কেশাকেশি, এইসব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা মেন মানে প্রধান যে জায়া শব্দ যদি থাকে, বহুব্রী সমাসের শেষে যদি জায়া শব্দ থাকে, তাহলে তার স্থানে তার ওই এতে নিং আদেশ হয়ে যায়। মানে কৌশল্যা জায়া যস্য, জায়া মানে স্ত্রী, কৌশল্যা যার স্ত্রী, তাকে আমরা কি বলবো? কৌশল্যা জানি। সীতা জায়া যস্য সহ সীতা জানি, জায়া শব্দের শেষে নিং আদেশ হয়। ঠিক আছে। বাকি যে নিয়মাবলী গুলো আছে একটুখানি দেখে নেবেন এখানে। আর শেষে আমাদের পড়ে থাকলো দ্বন্দ্ব সমাস। এটা তো অলরেডি আমরা মানে একটু পড়েছি। সমাহার দ্বন্দ্বটা একটা পড়ে আছে, সেটা হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের কিন্তু উভয় পদার্থের প্রাধান্য। হ্যাঁ, তো দশানন বা এই পঞ্চানন, এই ক্ষেত্রে কেমন ভাবে বিগ্রহ বাক্যটা হবে? দশ আননানি যস্য, সো দশাননঃ। দশ আননানি যস্য, সো দশানন। রাবণকে তো দশানন বলা হয়, কেন বলা হয়? তার 10টা মুখ আছে বলে। ঠিক আছে। আপনি মানে আপনার বিগ্রহ খোঁজার জন্য প্রথম কাজ হচ্ছে ওই শব্দটার অর্থ কি তা জানা। ওই শব্দটার অর্থ যদি আপনি জেনে যান, বিগ্রহ বের করা একদম 1 সেকেন্ডের কাজ। আর বিগ্রহ বের করতে পারলে আপনি সমাসের নাম বের করে দিতে পারবেন। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে উভয় পদার্থের প্রাধান্য থাকে, এবং সেটা কিন্তু প্রায়িক। কেন?
কারণ সমাহার দ্বন্দ্বে সমাহার অর্থের প্রাধান্য, উভয় পদার্থের প্রাধান্য থাকে না, তাই জন্য। চকারের অর্থে দ্বন্দ্ব সমাস হয়। চকারের 4 ধরনের অর্থ: সমুচ্চয়, অন্বাচয়, ইতরেতর যোগ এবং সমাহার। ঠিক আছে, তার মধ্যে সমুচ্চয় এবং অন্বাচয় এই দুটো অর্থে সমাস হয় না। ইতরেতর যোগ আর সমাহার এই দুটো অর্থেই সমাস হয়। তাই দ্বন্দ্ব সমাস 2 প্রকার: ইতরেতর দ্বন্দ্ব আর সমাহার দ্বন্দ্ব। ঠিক আছে, এটা একদম বেসিক কথা। ইতরেতর দ্বন্দ্ব, রামশ্চ কৃষ্ণ, এখানে কিন্তু দ্বন্দ্ব মানেই সেখানে চ এই পদগুলো থাকবে বিগ্রহে। রামশ্চ কৃষ্ণশ্চ, রাম এবং কৃষ্ণ কি হবে? রামকৃষ্ণ। আর দ্বন্দ্ব সমাসের লিঙ্গ কি হয়? পরপদের মতো, অন্তে যে পদটা রয়েছে তার যে লিঙ্গ হবে তদ্রূপ লিঙ্গ হয়। পরবল লিঙ্গম দ্বন্দ্ব তৎপুরুষ হয়। দ্বন্দ্ব এবং তৎপুরুষ সমাসে অন্তে যে পদটা রয়েছে তার যে লিঙ্গ সেই লিঙ্গের মতোই লিঙ্গ হয়। ঠিক আছে, বোঝা গেল কি? দ্বন্দ্ব এবং তৎপুরুষ সমাসে পরপদে যে রয়েছে তার যে লিঙ্গ সেই লিঙ্গের মতোই লিঙ্গ হয়। রামশ্চ কৃষ্ণশ্চ রামকৃষ্ণ, এটা যদি রামের জায়গাতে সীতা থাকতো, রামশ্চ সীতা চ, তাহলে পদটা কি হতো বলুন তো? রাম সীতে। দ্বিতীয় বলছি, দ্বিবচন হতো কিন্তু স্ত্রীলিঙ্গ হতো, কারণ অন্তের যে পদটা রয়েছে সেটা স্ত্রীলিঙ্গে আছে। তারপরে দেখুন, হরিশ্চ, হরশ্চ, গুরুশ্চ, যে দুটো পদের মধ্যে যখন হয় তখন অনেক পদের মধ্যেও দ্বন্দ্ব সমাস হয়। হরিশ্চ, হরশ্চ, গুরুশ্চ, হরি হর গুরবহ, হরি হর গুরবহ। এই হচ্ছে ইতরেতর দ্বন্দ্ব। এটা চেনা খুব সহজ, এখানে শুধু চ ছাড়া আর কিছু থাকে না। সমাহার দ্বন্দ্বে কিন্তু চ ছাড়া আবার কি থাকে? তাদের সমাহার, এরকম একটা অর্থ থাকে। আর সমাহার মানেই সেটা তো নপুংসক লিঙ্গে হয়ে যাবে, নপুংসক লিঙ্গে এক বচনে প্রয়োগ হবে। ঠিক আছে, সংজ্ঞা চ পরিভাষা চ অনয় সমাহার সংজ্ঞা পরিভাষণ। পানি চ পাদৌ চ এতেষাম সমাহার। আচ্ছা, একটা কথা বলুন তো, এখানে এতেষাম কেন বলা হলো? এইখানে অনয়হ বলা হলো আর এইখানে এতেষাম বলা হলো, এটা কেন? অনেকগুলি আছে যে বহুবচন। হ্যাঁ, এখানে অনেক আছে। বহুবচন তো পানি মানে দুটো হাত, পাদৌ দুটো পা, মানে 4টে জিনিসের কথা বলা হচ্ছে, তাই এতেষাম। এখানে সংজ্ঞা এবং পরিভাষা দুটোর কথা বলা হচ্ছে, তাই অনয়। ঠিক আছে, সমাহার অর্থ প্রধান এখানে, তাই সমাহার রয়েছে পানি পাদম। ঠিক আছে, ব্যাস। এইবার এখানে যেটুকু আপনাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে সমাহার দ্বন্দ্বের অন্তে যদি চবর্গ, দকার, সকার বা হকার থাকে তাহলে টচ প্রত্যয় হয়ে যায়। টচ প্রত্যয় হলে অকার হয়ে যায়। আর অকার হলে আপনারা জানেন সমাহার দ্বন্দ্ব যদি নপুংসক লিঙ্গ, শেষে ময়ে হলন্ত হবে। ঠিক আছে, শেষে ময়ে হলন্ত হবে। ঠিক আছে, তার উদাহরণ আমরা এখানে দিয়েছি। পাক তচম ক্ষত্রিয় বণিজম সম্পদ বিপদম বাক্তৃষম শত্রুপানহম। বাক্তচম, এটার মানে কি? বাক্চ ত্বকচ তয়োঃ সমাহারঃ বাক্তচম। বাক এবং ত্বক এদের যে সমাহার, বাক্তচম। ক্ষত্রিয় বণিজম, ক্ষত্রিয়াশ্চ বণিজাশ্চ তেষাং সমাহারঃ ক্ষত্রিয় বণিজম। ঠিক আছে, সম্পদচ বিপদচ তয়োঃ সমাহারঃ সম্পদ বিপদম। বাক্চ ত্বিটচ তয়োঃ সমাহারঃ বাক্তৃষম। ছত্রম চ উপানত চ তয়োঃ সমাহারঃ ছত্রোপানহম। উপানহ মানে কি কারো জানা আছে? হ্যাঁ, ঠিক, উপানহ মানে হচ্ছে জুতো। ব্যাস, এইটুকু মোটামুটি আমরা এখানে যেটুকু আলোচনা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে সমাস প্রকরণের যে বেসিক, সেটা নিয়ে আমরা বিভিন্ন উদাহরণ দিয়েছি। এবার এর পরেও তো কিছু কিছু থেকে যায় যেগুলো আমাদের কোথাও ব্যত্যয় ঘটে আছে, সেসব তো ডিটেলসে পড়া সম্ভব হবে না। তাই আপনারা ওই উদাহরণগুলো, যেখানে যে বই আপনাদের কাছে উপলব্ধ আছে তাতে যে অনেক উদাহরণ আছে, সেই উদাহরণের চোখ বুলিয়ে রাখুন, কোনো অসুবিধা হবে না। আপনারা উদাহরণ যদি মাথায় রাখতে পারেন, উদাহরণগুলোকে করে যেতে পারেন, তাহলেই আপনারা মোটামুটি, যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনারা উত্তর দিয়ে দিতে পারবেন। তবে হ্যাঁ, কোশ্চেন কিন্তু ভালো করে পড়তে হবে, খুব মন দিয়ে কোশ্চেনটা পড়তে হবে। কোশ্চেনের মধ্যে অনেক ট্রিক থাকে, বানান ভুল করা থাকে, ইচ্ছে করে বানান ভুল করা থাকে, ইচ্ছে করে কিছু ছোট ছোট মিস্টেক করে দেওয়া থাকে, যাতে ওগুলো আপনারা ধরতে পারেন। ঠিক আছে, ব্যাস। আর আজকেই তো বোধহয় মক টেস্ট আছে, আপনারা এইটা আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন আর মক টেস্টটাও দিন। ঠিক আছে, আচ্ছা, যেটা রয়ে গেল ওই যে কোনো একটা পোর্শন। হ্যাঁ স্যার, বলছি যে সমাসের যে প্রথমে যে আপনি যে প্রকারভেদটা দেখিয়েছেন যে 5টা, হ্যাঁ, কিন্তু কিছু কিছু বইতে আর পানিনি মতে 4 প্রকার দেওয়া আছে। এবারে এক্সামে যদি মানে প্রকারটা দেয় আর মানে কোনটা নেবো আজকে? দেখুন, সমাস চতুর্ধা কিন্তু প্রায়বাদ, এটা প্রায়বাদ আছে, এই প্রশ্ন দেয়াই হবে না।
যেখানে এরকম কনফিউশন আছে না, সেটা দেওয়াই হবে না। যদি দেওয়াও থাকে তাহলে দুটো অপশন সাইমালটেনিয়াসলি থাকবে না, যে 4, 5 এই দুটো অপশন সাইমালটেনিয়াসলি থাকবে না। হয় শুধু 4 অপশন থাকবে তারপর 3, 2, 1 যা খুশি, অথবা 5 অপশন থাকবে তারপর 4, 5, 3 আইথিং। ঠিক আছে, সাইমালটেনিয়াসলি মানে সমাস চতুর্ধায় কিন্তু প্রায়বাদ, প্রায় কেন বলা হয়েছে, কেবল সমাসকেও ধরা হয়। ঠিক আছে, তাছাড়া আরো আছে তিঙের সহিত তিঙের ইত্যাদি যে সমাস এইসব রয়েছে। ঠিক আছে, মানে স্যার হ্যাঁ স্যার বলছি সমাসান্ত বিধান পড়তে হবে? না না, সমাসান্ত বিধান পড়তে হবে না, কারণ আপনাদের সিলেবাসে দেখুন সমাসান্তকে ইয়ে করা হয়েছে, এক্সক্লুড করা রয়েছে, তাই না? এসএসসি সিলেবাসে মনে হয় সমাসান্ত এক্সক্লুড করা রয়েছে, দরকার নেই পড়া। কিন্তু স্যার আগের বারে কোশ্চেন তো বধূ বরম যেটা এসেছিল ওটা সমাসান্ত বিধান থেকেই তো এসেছিল স্যার। না দেখুন, বধূ বরম বধূশ্চ বরশ্চ, সেখানে সমাসান্ত বিধান থেকেও বড় কথা কখনো কখনো এই প্রশ্ন চলে এলে কিছু করার নেই, কিন্তু এক্সক্লুড করা রয়েছে। এটা কোন সমাসান্ত বিধান ছাড়া তো সমাস হতেই পারে না স্যার, তো সমাসান্ত তো লাগবে কি? বক্তব্য তাই যে কোথাও কোথাও এই যে নিয়মগুলো আমরা এখানে লিখে দিয়েছি না, যে একটু আগে বললাম যে এইখানে এরকম হয়, তারপরে এখানে ওই যে চার্টের মধ্যে করে দেওয়া, যে এখানে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সমাসান্ত প্রত্যয়ের জন্যই হয়। মানে একটা সমাস করা হলে সমাসবদ্ধ পদ যেটা হবে সেটা কোনো একটা সমাসান্ত প্রত্যয় করে অনেক সময় চেঞ্জ করা হয়। তো কোথাও কোথাও সেইগুলো লাগতেই হবে, কিছু করার নেই। কিন্তু এক্সট্রা অনেক সমাসান্ত প্রত্যয় রয়েছে, যেটা সমাসান্ত বলে আলাদা একটা চ্যাপ্টার করা আছে সমাসান্ত বলে, সেই সমাসান্তটা পড়ার দরকার নেই। কিন্তু দেখুন সমাস প্রকরণ পড়তে গিয়ে অনেক সময় সমাসান্ত কিছু প্রত্যয় চলে এসেছে, সেগুলো আমাদের ধরে নিয়েই এগোতে হবে। কিন্তু সমাসান্ত বিধান বলে একটা আলাদা করে চ্যাপ্টার যে করা আছে, সেখানে যে সমস্ত উদাহরণ বা সূত্র দেওয়া আছে সেটা পড়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা আর কেউ কিছু বলবেন? স্যার বধূ বরমের পদটি তাহলে কোন সমাস হবে? আচ্ছা, 4 প্রকার এসএসসি পরীক্ষার জন্য এটাই ধরা হয় সাধারণত। বললাম যে যদি অপশন 4 এবং 5 একসাথে থাকবে না, কারণ অনেকের মধ্যে কিন্তু 5 লঘু সিদ্ধান্ত কৌমুদী বলুন সমাস পঞ্চদা, সমাস সেখানে 5 প্রকার লেখা, একদম ডিরেক্ট লেখা রয়েছে সমাস পঞ্চদা। আচ্ছা স্যার আমি বলছি বধূ বরম পদটি কোন সমাস হবে? বধূ বরণ, আচ্ছা এই প্রশ্নটা আপনি বলুন তো, বধূ বরণ কোন সমাস হবে? মানে বিগ্রহ ভাবা দরকার নেই, আপনি তো এইটুকু বুঝতে পারছেন এখানে চকার দিয়ে হয়েছে, তাই না? চয়ের অর্থে হয়েছে, দ্বন্দ্ব সমাস হবে স্যার ওটা। দ্বন্দ্ব সমাস তো হবে, ওটা সমাহার দ্বন্দ্ব হবে। হ্যাঁ, কেন কিভাবে হবে আমরা কি করে বুঝলাম? কারণ ওটা তো একই সমাহারে আছে না, বধূকে বরণ করা হয়, কারণ এক বছরে হয়েছে, একদম নপুংসক লিঙ্গ এবং এক বছরে হয়েছে। ইতরেতর দ্বন্দ্ব কিন্তু নপুংসক লিঙ্গ এক বছরে হয় না, তাই না? ঠিক আছে স্যার আমার মনে হয় সমাসের যে বলুন স্যার সমাসের যে ভেদটা, ওটা 4 অথবা 5 যদি একসঙ্গে অপশনে থাকে তাহলে সিদ্ধান্ত কৌমুদী বা লঘু সিদ্ধান্ত কৌমুদী উল্লেখ থাকবে আমার মনে হয়। হ্যাঁ তাহলে থাকতে পারে। লঘু সিদ্ধান্ততে 5 প্রকার। হ্যাঁ লঘু সিদ্ধান্ততে 5 প্রকারই আছে। হ্যাঁ এটা ইউপি টেটের ক্ষেত্রেও পড়েছিল ওটা। এই প্রশ্ন আসবে না, আসবে কি এই ধরনের প্রশ্ন? এই প্রশ্ন আসলে কিন্তু 4, 5 একসাথে অপশন থাকবে না, এইটুকু শিওর। হ্যাঁ স্যার একসঙ্গে থাকবে, অন্তত এইটুকু চিন্তা করেই প্রশ্ন দেবেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ওই বিষয়টা যেটা ওই নদীকে নিয়ে আসছিল গোদাবরী ইত্যাদি, ওটা দেখে আমি পাঠিয়ে দেবো ভয়েস রেকর্ড করে। ঠিক আছে বধূ বরম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তো দণ্ড সমাস অধিতরিত দ্বন্দ্ব, এটা বিকল্প সমাহার ইস্যুতে সর্বসম দণ্ড সমাহার ইস্যুতে এই সূত্র অনুসারে বা এই এটা উক্তি অনুসারে এটা হয় নাকি? আপনার না কথাটা একেবারেই বুঝে গেল না, মানে একেবারেই অস্পষ্ট আছে কথা। বলতে চাইছি ওই বধূ বরম যেটা হচ্ছে ওটা অ্যাকচুয়ালি তো ইতরিত দ্বন্দ্বের সমাস হচ্ছে। হ্যাঁ বধূ বরৌ, হ্যাঁ সেটা তো বধূ বরৌ, বধূ বরৌ। হ্যাঁ স্যার, ইতরেতর দ্বন্দ্বে তো দ্বিবচন করতে পারে, বধূ বরম করলে তখন সমাহার দ্বন্দ্ব। হ্যাঁ স্যার ওটা ওই সমাহার সর্বসম দ্বন্দ্ব সমাহার ইস্যুতে এই সূত্র অনুসারে তো এটা হচ্ছে নাকি? সমাহার, হ্যাঁ সেই সব দেবে, সব এই যে ঘটশ্চ পটশ্চ ঘটপটও হয় না, এটাকে আপনি ঘটপটম লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘটপটম সব দণ্ডই বিকল্পে সমাহার করতে পারে। হ্যাঁ একদম তাই। ঠিক আছে
ঠিক আছে, আপনারা পরীক্ষা ভালো করে দিন, ঠিক আছে নাকি? আচ্ছা, আমি আরেকদিন পড়াবো, সেটা হচ্ছে আত্মনেপদ পরস্মৈ। আত্মনেপদ পরস্মৈ পদটা একটু ছোটই হবে, সেটা হয়তো এতটা অসুবিধা আসবে না, কিন্তু সমাসের দুটো ক্লাসের মধ্যে পড়ানো রিয়েলি এটা অসুবিধা। স্যার স্যার লাস্টে একটা কোশ্চেন করি স্যার। ওই স্যার আমি একটা জায়গায় কোশ্চেন দেখেছিলাম কালিদাস এই পদটা স্যার কোন সমাসের অন্তর্গত স্যার? এটা কিভাবে বিগ্রহ করবো স্যার কালিদাস? কালিয়াদাস না, কালিয়া দাস করাটা কিন্তু মুশকিল আছে, ঠিক আছে? কালীনহ দাস করতে হবে, কালীনহ দাস। কালীনহ দাস, আচ্ছা। অন্যান্য বইয়ে তো কালিয়াদাসও দেওয়া আছে কিছু কিছু বইয়ে। আচ্ছা, এবার একটা কথা ভাবুন, যদি কালিয়া দাস থাকে, কালিয়া দাস, ঠিক আছে, সেক্ষেত্রে কালিদাস হবে নাকি কালিদাস হবে? মানে যদি এক্সেপশন না থাকে, আমি এক্সেপশন আছে কিনা জানি না সত্যি কথা বলতে কোনো রুলে, কিন্তু সহজ কথা যেটা বেসিক তাতে কেন, কারণ কালী শব্দটা মানে কালী অর্থে, কালী বলতে যে আমাদের যে দেবী কালী, সেই অর্থে যে কালী শব্দ, সেটা কিন্তু পুংলিঙ্গে হয় না, ভাষিত পুংস্ক নয়। আর ভাষিত পুংস্ক না হলে তার হ্রস্ব বিধান আমরা করবো না, তাকে পুংলিঙ্গে করবো না, তাহলে কালিদাস হবে, ঠিক আছে? কিন্তু যদি আমরা কালীনহ দাস করি, সেক্ষেত্রে কিন্তু কালিদাস পাবো, কালিদাস, ঠিক আছে? এই কালীনহ দাস এই অর্থে যদি কালিদাস হয়, সেক্ষেত্রে আমরা কালিদাস সমান কি পাবো? মহাদেবের যে যিনি দাস, কালীন, কালীন মানে মহাদেব, কালের যিনি মানে দেবতা, তিনি কালীন, কালহ অস্তি অস্তি কালীন, ঠিক আছে? তিনি হচ্ছে মহাদেব দাতা। হ্যাঁ স্যার, স্যার বলছি ওটা কালিয়াদাস দিয়েও হবে, কেননা আমি দেখেছি একটা সূত্র আছে, ইয়াপিও সংজ্ঞা ছন্দিয়স বহুলম 6-3-63, ইয়াপ সংজ্ঞা ছন্দিয়স বহুলম 6-3-63, সূত্রের নাম্বার হচ্ছে 6-3-63। ওইটা দেখুন, ওই রেবতী পুত্র, অজক্ষীরম, কালিদাসও এইগুলো সিদ্ধ হয়। সংজ্ঞা ছন্দসোর বহুলম, এই সূত্রটা বলছেন তো? হ্যাঁ দেখুন উদাহরণ আছে, উদাহরণ রেবতী পুত্র, রোহিণী পুত্র, ভরণী পুত্র, সব এগুলো ওই দীর্ঘস্বরটা হ্রস্ব হয়ে যায়, এখানে পড়েছে ঠিক। ইয়ন্তস্য আবন্তস্য সংজ্ঞা ছন্দসোর বহুলম হ্রস্ব হতে, ঠিক আছে? হ্যাঁ হতে পারে, কিন্তু ব্যাপারটা এই যে কালিদাসের কথা বলছেন না, এটা ঠিক, এটা এভাবে হবে, রেবতী পুত্র নান্দি করো এভাবে দিয়ে। কিন্তু কালিদাসের কথা বলছেন, আমরা যদি ফ্যাকচুয়ালি নিতে চাই, কালিদাস তার বইগুলোতে কার স্তুতি করেছেন? মঙ্গলাচরণে এবার শিবের দাস, তাহলে তিনি তিনি কালীর স্তুতি কোথাও করেন? সে সব জায়গায় তিনি কালীর দাস যদি হন, তাহলে কোথাও না কোথাও কালীর স্তুতিতে করবেন, তিনি সব জায়গায় শিবের স্তুতি করেছেন। তাই কালীর দাস এই কথাটা ঠিক যাচ্ছে না, শিবের দাস বলাটাই বেশি বেটার। আর শিবের দাস এরকম অর্থ করতে গেলে কিন্তু কালীনহ দাস করতে হবে। কিন্তু তাহলে স্যার তার নাম কালিদাস হলো কেন? কালীন মানে শিব, তো কালীনহ দাস এই এই বিগ্রহে যদি সমাজ করি কালিদাস পাবো আমরা। ঠিক, কালীন মানে শিব, শিবকে মহাকাল বলি না আমরা? হ্যাঁ মহাকাল তো বলি, কিন্তু তারই তো পত্নী কালী, সেই অনুপাতে এমন ব্যাপার না, কালীন মানে শিব, তার দাস কালিদাস, ঠিক আছে? তিনি শিবের দাস হচ্ছেন মানে শিবের পত্নীরও দাস হয়ে যাবেন, এমন কথা নাও হতে পারে। ফ্যাকচুয়ালি এটা আমরা বলছি, কিন্তু এই থ্যাংক ইউ এই সূত্রটার জন্য, বলে দেওয়ার জন্য, যে এইভাবেও কিন্তু এই যে ইয়াপস সংজ্ঞা ছন্দ সংজ্ঞা বোঝালে কিন্তু ই এবং আপ এদের হ্রস্বত্ব হয় কখনো কখনো, ঠিক আছে? রেবতী পুত্র, রোহিণী পুত্র এইসব জায়গাতে রয়েছে, যদিও এগুলো ভাষিত পুংস্ক শব্দ নয়, রোহিণী, রেবতী এগুলো ভাষিত পুংস্ক শব্দ নয়, তথাপি এখানে কি হয়েছে? হ্রস্ব হয়েছে, ঠিক আছে? রেবত্যাহ পুত্র, রেবতী পুত্র, রোহিণ্যাহ পুত্র, রোহিণী পুত্র, এরকম ভাবে এগুলো সমাস, ঠিক আছে? স্যার কালীনহ দাস বলে কি সমাস? কাল ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলছিলাম যে ওই অব্যয়ীভাব দ্বিগু আর দ্বন্দ্বের এই বিষয়টা যদি আরেকবার বলতেন, ওই সমার অর্থে যে 3 সমাস হয় আর কি। দেখুন, সমাহার অর্থে 3টে সমাস, অব্যয়ীভাব, দ্বিগু আর দ্বন্দ্ব। আমরা কোথায় লিখলাম এগুলো? এখানে এই যে
অব্যয়ীভাব, দিগু এবং দ্বন্দ্ব। সমাহার অর্থে যে অব্যয়ীভাব হয় সেটা চেনার উপায় কি না, তাতে একটা সংখ্যাবাচক পদ থাকবে, একটা নদীবাচক পদ থাকবে। হয় নদী শব্দটা থাকবে অথবা নদীবাচক শব্দ থাকবে, ঠিক আছে? সেটা অব্যয়ীভাব, সমাহার অর্থে অব্যয়ীভাব। আর সমাহার অর্থে দ্বিগু মানে সেখানে একটা সংখ্যাবাচক শব্দ থাকতেই হবে পূর্বপদে, আর উত্তর পদে XYZ যা কিছু শব্দ থাকতে পারে, সমাহার অর্থ থাকবে। যেমন পঞ্চগবম, আপনি বিগ্রহ করুন, পঞ্চানাম গবম সমাহার, পঞ্চগবম, ঠিক আছে? এটা হচ্ছে সমাহার দ্বিগু। আর আরেকটা আছে সমাহার, তাহলে অব্যয়ীভাব আর দ্বিগুর মধ্যে পার্থক্য কি? সমাহার দ্বিগু আর সমাহার অব্যয়ীভাব, এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এক জায়গায় নদী শব্দের উল্লেখ থাকবে, এক জায়গায় নদী শব্দের উল্লেখ থাকবে না। নদী শব্দের উল্লেখ যেখানে থাকবে সেটা অব্যয়ীভাব, আদারওয়াইজ সেটা দ্বিগু, ঠিক আছে? আর অব্যয়ীভাব সমাস হলে সেটা অব্যয় হয়, দ্বিগু সমাস হলে কিন্তু সেটা অব্যয় হবে না, যদিও দুটোই নপুংসক লিঙ্গে প্রযুক্ত হবে। দ্বিগু সমাস ও নপুংসক লিঙ্গে, সমাহার অর্থে যে দ্বিগু সমাস সেটা নপুংসক লিঙ্গে প্রযুক্ত হয়, কিন্তু সে অব্যয় হবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর দ্বন্দ্ব সমাস, সমাহার দ্বন্দ্ব, সেটা পুরোপুরি আলাদা। সেটা কেমন? দুটো প্রথমান্তের মধ্যে সমাস হবে আর সমাহার অর্থ সেখানে থাকতে হবে। যেমন পানি চ পাদৌ চ তেষাং সমাহার পানিপাদম। দেখুন এখানে সমস্যমান পদ কে? পানি আর পাদ, তারা কিন্তু দুজনেই বিগ্রহে প্রথমান্ত রয়েছে। দুটো প্রথমান্ত পদের মধ্যে সমাস আর তাদের সমাহার। এখানে কিন্তু সংখ্যার উল্লেখ নেই, মানে সংখ্যা নাও থাকতে পারে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ কোথায় থাকবে? অব্যয়ীভাব শব্দে আর অব্যয়ীভাবে আর দ্বিগুতে। দ্বন্দ্বেতে থাকবে না, দ্বন্দ্বেতে দুটো প্রথমান্তের মধ্যে সমাস হবে আর সমাহার অর্থটা সেখানে থাকবে, এইটুকু। স্যার, হ্যাঁ, স্যার বলছি দিকম অম্বরম যস্যাহ সা, এইটা কম নয়, এটা দিক। দিক, দিক শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ। দিক অম্বরম যস্যাহ সা, এটা কি সমাস হবে? বহুব্রীহি সমাস। হ্যাঁ বহুব্রীহি সমাস, কিন্তু সমাসবদ্ধ পদটি কি হবে স্যার? দিগম্বরী বা দিগম্বরা। আচ্ছা, আর দেবাসুরাহা, এইটার হচ্ছে সমসমান পদ কি হবে স্যার? আবার বলুন কি? দেবাসুরাহা। দেবাসুরম, ম আছে কি শেষে? ময় হলন্ত বলছেন কি? না স্যার, বিসর্গ আছে। দেবাসুরহ, দেখুন স্যার দেবসুরা বলছে, মনে হচ্ছে দেবসুরা বিসর্গ আছে। দেবসুরা, এরকম কোনো পদ আছে কি? সুরম, দেবাসুরম স্যার। দেবাসুরম, ব্যাস, তাহলে তো দেবাস্য অসুরাস্য তেষাং সমাহার দেবাসুরম, এটা সমাহার দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার দেবসুরা হতে পারে, মানে দেবানাম সুরা, দেবসুরা। আচ্ছা, ওইটা দেবানাম সুরা, আচ্ছা এই অর্থে, মানে ওই অর্থে দেবসুরা হতে পারে, কিন্তু দেবাসুরা মানে বিসর্গ ছাড়া হওয়া খুব চাপ হয়ে যাবে। ঠিক। দেবাসুরাহা, এটা ইতরেতর দ্বন্দ্ব। আচ্ছা স্যার। ইতরেতর দ্বন্দ্ব আর সমাহার দ্বন্দ্বে দুটোই চয়ের অর্থে হয়। এক জায়গাতে নপুংসক লিঙ্গ আর এক বচন হবে সমাহার দ্বন্দ্বে, আর ইতরেতর দ্বন্দ্বে সেটা যেমন আছে বিগ্রহের মধ্যে সেই রকম বচন হবে। যদি অনেকজন হয় তাহলে বহু বচন হবে, একজন হলে এক বচন, সরি একজন হবে, দুজন হলে দুই বচন হবে, ঠিক আছে? আর শেষে যে পদ রয়েছে তার লিঙ্গের মতো লিঙ্গ হবে, ঠিক আছে? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলছি ওই দেবাসুরমটা আমি যতটা মানে জানি আর কি, যে ওটা যেহেতু ওদের মধ্যে বিরোধটা সাংস্কৃতিক নয়, তাই এখন ওই দেবাসুরের এখন পদে দেবাসুরম তো করা যায় না। যেসাঞ্চ বিরোধে শাশ্বত সূত্র অনুসারে অহিনকুলম এরকম হয়, তো অহিনকুলম হয়। এখন এগুলো খুব ডিবেটেবল জিনিস, ঠিক আছে? এইসব তাদের মধ্যে ওটাই বলছি। হ্যাঁ, দেবাসুরম যদি এরকম থাকে তাহলে সেটা সমাহার দ্বন্দ্ব করাই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এই স্যারের অনুমতি নিয়ে আমরা ক্লাসটা এখানেই শেষ করি। আমাদের তো 9:30টার সময় মক টেস্ট আছে, স্যার এখানেই শেষ করি নাকি? হ্যাঁ স্যার, আমি এমনিতেও মক টেস্ট ওদের একটু পিছিয়ে দিলাম, কারণ ওরা একটু মানে আমাদের শিক্ষার্থী যারা আছেন, মাননীয় শিক্ষার্থীরা একটু রেস্ট নিতে পারবেন, দিয়ে 10টা থেকে আমরা শুরু করব আপনার অনুমতি নিয়ে স্যার। তো আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাই যে খুব কম সময়ের, আমরা তো এমনিতেও আয়োজনটা করেছি খুবই শর্ট নোটিসে, এবং স্যার এর কাছে অনুরোধ যাওয়া মাত্রই উনি সম্মতি দিয়েছেন, এবং এত কম সময়ের মধ্যে
উনি চাইলে ওনার যে পাণ্ডিত্য আছে শুধুমাত্র বলে দিয়েও চলে যেতে পারতেন, কিন্তু তারপরেও আপনাদের যাতে সুবিধা হয় তার জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করেছেন এবং সেটা দিয়েওছেন। আমরা অবশ্যই আপলোড করে দিয়েছি, অলরেডি আপলোড করেছি, এবং আজকে যেটা স্যার আপডেট করে দিচ্ছেন ওটাও আপলোড করে দেব। তো স্যারকে অশেষ ধন্যবাদ। এবং এরপরেও আপনার কাছ থেকে আমরা পরশুমী পদ আত্মনে পদ নিয়ে শুনবো, এবং সকল শিক্ষার্থীদের জন্য জানাই যে এগুলো সব ইউটিউবে রাখা থাকবে ওই চ্যানেলে, এবং এরপরে যত ক্লাস হবে আমাদের শিক্ষার্থীদের কল্যাণার্থে সব আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ওই চ্যানেলটাতে যদি আপনারা সংযুক্ত থাকেন আপনারা সমস্ত কিছু ওখান থেকে পেয়ে যাবেন। আর মক টেস্ট যেগুলো দিচ্ছেন ওগুলো মক টেস্ট একবারই দিতে পারবেন এরকম করা আছে, কিন্তু যদি আপনাদের মনে হয় যে আপনারা বারবার দিতে চান মক টেস্ট, আমাদের তো কোনো ব্যাপার নেই, আমরা তো এগুলো আপনাদের জন্যই করেছি, আমরা সেগুলো বারবার দেওয়ারও ব্যবস্থা করে দেব। তো যেটা আপনাদের সুবিধা হয় আমরা সেরকমই আয়োজন করব। আপনারা এখন একটু রেস্ট নিয়ে নিন, খাওয়া দাওয়া করে নিন, তারপরে 10টা থেকে আবার আমরা মক টেস্ট নেব। আর স্যার আপনি শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু বলবেন যাতে পরীক্ষাটা ওরা একটু নিশ্চিন্তে শান্তিতে দিতে পারে আর কি। হ্যাঁ স্যার, খুব ভয় পাচ্ছি স্যার। স্যার কি বলি আমি, মানে ব্যাপারটা হচ্ছে যে এই পরীক্ষা তো আমার দেওয়ার অভিজ্ঞতা নেই, তাও আমার প্রশ্ন দেখে যেটুকু আমি বলেছিলাম এর আগে, যে প্রশ্ন দেখে আমার যেটা মনে হয়েছে প্রশ্ন কিন্তু অত্যন্ত সহজ হয়, কিন্তু সেই সহজের মধ্যে একটা কাঠিন্য থাকে, যেটা ট্রিক থাকে কোশ্চেনের মধ্যে। কোশ্চেন যদি খুব মাথা ঠান্ডা করে ভালো করে না পড়া হয় কোশ্চেন ভুল করে আসবে, ঠিক আছে? তাই মানে কি বলবো, একটাই যে যেটা আপনারা মাথা ঠান্ডা করে কোশ্চেনটা ঠিক করে পড়ুন, উত্তর পরে হবে, আগে কোশ্চেন ভালো করে পড়বেন, ঠিক আছে? সবার ভালো পরীক্ষা হয়, কোনো অসুবিধা নেই। খুব বেশি ডিপ থেকে কোশ্চেন আসবে না, কোশ্চেন মানে এসএসসির প্রশ্ন আগের আগে যা হয়েছে তাতে সেই অনুসারে, কিন্তু কোশ্চেন ভালো করে পড়তে হবে মাথা ঠান্ডা করে। কোশ্চেনের মধ্যে অনেক ঘোরারও পেঁচানোর ব্যাপার থাকে, তাই সবার ভালো পরীক্ষা হোক, ঠিক আছে? সবাই ভালো করে পরীক্ষা দেবেন। আমি ওটাই বলেছি সকলকে যে মানে পরীক্ষায় জানা জিনিস যেন আমরা কেউ ভুল করে না আসি, যে আমি জানতাম জিনিসটা কিন্তু ভুল করে এলাম এমনটা যেন না হয়। আর আমি তার জন্য বলেছি, মানে খুব অড, কিন্তু আমি বলেছি আগের দিন রাত্রেবেলায় 6 ঘন্টা ঘুমাবেন সকলে, যাই হয়ে যাক, না ঘুমিয়ে পরীক্ষা দিতে যাবেন না। এটা এক। আর সেকেন্ড হচ্ছে তার আগের 2 দিন 3 দিন শরীরটাকে একটু হাইড্রেটেড রাখুন, মানে সেদিন যেন মাথাটা হঠাৎ করে কাজ করা বন্ধ না করে দেয় আর কি। তো একটু শরীরকে হাইড্রেটেড এটা আমি ফলো করি স্যার, মানে যেদিন পরীক্ষা থাকে তার আগের দিন আমি বেশি ঘুমাই। আমি জেনারেলি 11টায় পরীক্ষার আগের দিনে 9টা 9:30টার মধ্যে ঘুমিয়ে যাই। তো টেনশনে সাধারণত ঘুমাতে পারেন না অনেকে, কিন্তু আমি স্টিল বলবো আপনাদের যে আগের দিন অবশ্যই কিন্তু আপনারা একটা 6 ঘন্টার ঘুম দেবেন। আর তার আগের 2 দিন থেকে, মানে ধরুন যদি 14 তারিখ আপনারা পরীক্ষা দিতে যান, 11-12 তারিখ থেকে কিন্তু জল খাওয়াটা একটু মেপে করবেন, যে দিনে যেন 4 লিটার জল যেন আপনার শরীরে যায়, ঠিক আছে? তো খুব ভালো হবে, সবার চিন্তা করবেন না। হ্যালো, হ্যাঁ স্যার, মানে আপনার এই যে উদ্যোগকে, যে বিনা স্বার্থেই যে আমাদের জন্য যে করছেন আর কি, আপনাকে সত্যি অনেক সাধুবাদ জানাই। আর এটা হয়তো আগে করলে অনেকটাই ভালো হতো আমাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে। অভিজিৎ বাবু, মানে আমি বিষয়টা বলি, আমাদের কোনো প্ল্যানিং নেই, কিচ্ছু ছিল না। আমাদের রিকে আমরা তো সংস্কৃত শাস্ত্র নিয়ে চর্চা করি, আমাদের ব্যাকরণ পুরো সম্পূর্ণ সিদ্ধান্ত কৌমুদি, তারপরে অদ্বৈত বেদান্ত, তারপরে শঙ্কর স্যার সম্পূর্ণ তর্ক সংগ্রহ পড়িয়েছেন, তারপরে নব্যোন্যায় ভাষা প্রদীপ সম্পূর্ণ, এবং এগুলো আমাদের রিকের যে চ্যানেল সেখানে পেয়েও যাবেন। এবারে বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা বহুদিন বলছে আমাদের, কিন্তু আমরা বলেছি দেখুন আমরা এই কোচিং এর জায়গাটায় যেতে চাইছি না, এমনিতেও বিবিধভাবে জায়গাটা এমন হয়ে আছে। প্রথমত আমরা কোচিং করাবো না, মানে যেভাবে কনভেনশনাল কোচিং হয় টাকা পয়সা নিয়ে, আমরা করাবো না। তো কারণ আমাদের রিকেই ওটা আমরা করব না বলে ঠিক করেই প্রতিষ্ঠানটা শুরু করেছি, যে এখানে আমরা একদম শাস্ত্র নিয়ে চর্চা করব। তারপরে ওনারা যখন বললেন ঠিক আছে আপনারা টাকা নিয়ে না হয় করবেন না, টাকা না নিয়ে তো করতে পারেন, হ্যাঁ এটা তো খুব ভালো পয়েন্ট, টাকা নিয়ে না হয় করবো না, টাকা না নিয়ে তো করতে পারি। তো তখন আমি আমাদের শঙ্কর স্যার, সীমন্ত স্যার সবার শরণাপন্ন হলাম, ওনারা সম্মতি দিলেন, তারপরে আমরা শুরু করলাম। সত্যি আগে করলে অনেকটা ভালো হতো। এবং তবে এটুকু বলতে পারি, এরপরে যে আপনারা নেট পরীক্ষা যারা দিচ্ছেন বা রিসার্চের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমরা এই রিক একাডেমিক অ্যান্ড কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে আমরা কন্টিনিউয়াস আপনাদেরকে ট্রেন করে যাব, মানে যাতে বাইরের যারা শিক্ষার্থী আছে, ধরুন পশ্চিমবঙ্গের বাইরে,
তারা অনেকটা সুবিধা পেয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কোনো কারণে পেয়ে উঠছে না। আমাদের যারা বিশ্ববিদ্যালয় ইত্যাদির অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, তারা প্রচুর ব্যস্ত থাকার কারণে। তো সেই জায়গাটা আমরা একটু ফিল আপ করার চেষ্টা করব। আগামী দিনে প্রচুর বিষয় আমরা নিয়ে আসছি, যেমন কিভাবে আপনারা সিনপসিস লিখবেন থিসিস লেখার জন্য, মানে কোথাও পিএইচডি পাওয়ার জন্য, কিভাবে আর্টিকেল লিখবেন, এগুলোর একটা পদ্ধতি আছে। আমরা খুব ভালো স্যারদের কাছে পড়েছি, তারা প্রচুর বিদেশেও বিখ্যাত। তো আমরা যা শিখেছি ওনাদের থেকে, প্রয়োজন হলে ওনাদেরকেও নিয়ে আসবো এবং আপনাদেরকে একটু গাইড করার চেষ্টা করছি। তো যাক, বিষয়টা আমরা তো আছি, কিন্তু আপনারা যে এরকম স্বতঃস্ফূর্তভাবে অভিজিৎ বাবু যোগদান করলেন এবং সংযুক্ত আছেন, আমাদেরকে একটু সেবা করার সুযোগ দিচ্ছেন, তো আমরা তাতে কৃতজ্ঞ এবং আমরা উৎসাহ পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। আমরা সবাই শিক্ষক, আমরা পড়াতে চাই এবং বিশ্বাস করুন, আমরা যে কলেজ যেসব জায়গায় পড়াই, আমরা যে খুব ভালো স্টুডেন্ট পাই তা না, পাই কদাচিৎ পাই, কিন্তু এখানে এসে যখন আমরা পড়াই, আমরা পড়িয়ে তৃপ্তি পাই। তো আমাদের এই জায়গাটা খুব জরুরি, আমাদের তৃপ্তি পাওয়াটা জরুরি, না হলে সব ভুলে যাব যা পড়েছি। আমরা সেই জন্যই রিকটা মূলত করেছি, যাতে আপনাদেরও সুবিধা হলো আর আমরাও একটু পড়িয়ে শান্তি পেলাম। বেশ, ঠিক আছে, তাহলে আর দীর্ঘায়িত না করে আপনারা রেস্ট নিন, একটু খাওয়া দাওয়া করে নিন, তারপরে আমরা শুরু করি। স্যার, আপনার অনুমতি নিয়ে এখানে কি ক্লাসটা শেষ করতে পারি? কিন্তু থ্যাংক ইউ, আপনি যে এত শর্ট নোটিসে এতটা ছাত্রছাত্রীদের জন্য তৈরি করলেন, অনেক ধন্যবাদ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন বলুন। স্যার, বলছিলাম এই যে আমাদের যে অর্থযোগগুলো যে পার্থক্যগুলো, ওইগুলোতে একটু সমস্যা হতে পারে। ওইগুলোতে মানে কোন কোন জায়গা থেকে বেশি আসতে পারে, কোন কোন জায়গাগুলো পড়লে আমরা ঠিক করতে পারবো, কিংবা বিকল্প পথগুলো কোন কোন জায়গাগুলো পড়লে সুবিধা হবে, সেগুলো একটু যদি বলে দিতেন কাইন্ডলি। এবারে বিষয়টা কি জানেন তো, এটার জন্য আমাদেরকে একটা ক্লাস অ্যারেঞ্জ করতে হবে। তাহলে মানে ওটা আমি যে একটু ঝট করে বলে দেবো এমনটা নয়। এবারে শ্রীমন্ত স্যারের আমি 3টে ডেটের বেশি পেলামই না, উনি 3টে ডেট দিতে সমর্থ হলেন। শঙ্কর স্যারের ব্যস্ততা আছে, ওনার পিজিতে ওখানে অ্যাডমিশন চলছে, ওনার দায়িত্বে ছিল পুরো অ্যাডমিশন, তাও উনি কোনো রকমে 3টে দিন বার করে দিয়েছেন। তো আমি দেখছি যদি আমি সৈকত বাবু কারোকে পেয়ে যাই আমি, যিনি দক্ষ এবং আপনাদের কাজে আসবে। আপনারা তো একটা খুব গুরুত্বপূর্ণ সময় দিচ্ছেন আমাদের, তো সেটা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমি সেরকম যদি কোনো ভালো শিক্ষক মশাই পেয়ে যাই, তো আমি অবশ্যই আয়োজন করে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, একদম। স্যার, হ্যাঁ বলুন মমতা ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি স্যার, আমরা যে গুগল মিটে মক টেস্টটা বারবার দিতে পারি, সেরকম একটু ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ ম্যাডাম, ওটা কিছুই না, ওটা আমাকে গিয়ে শুধু একটা অপশন আছে যে বারবার দেওয়া যাবে কিনা, আমি এটা অফ করে রেখেছি, যাতে কি হয়, যাতে সবাই একবার দিয়ে বুঝতে পারেন যে তার পরীক্ষাটা কেমন হলো। না হলে কি করবেন, একই জায়গায় গিয়ে বারবার বারবার পরীক্ষা দেবেন, তো যতক্ষণ না পর্যন্ত 120 নাম্বার না হচ্ছে ততক্ষণ অব্দি পরীক্ষা দেবেন, তো ওইটাতে বিশেষ লাভ হয় না। না না স্যার, বলছি যে ওটা আপনি আজকে ধরো আমরা এক্সাম দিচ্ছি, আপনি ওটা কালকে করে দিন, দিলে আমরা পরে 2 দিন 3 দিন পরে হয়তো ফের দিতে চাইছি ওখানে, যে আমাদের ঠিক মনে আছে কিনা। মমতা ম্যাডাম, আমরা পিডিএফ দিচ্ছি, তো আমি পিডিএফ দিয়ে দেবো এবং ওই পিডিএফ এর সমস্ত সঠিক উত্তর থাকবে, ফলে আপনারা ওটা একবার যেই চোখ বুলিয়ে চলে যাবেন হয়ে যাবে। আর মক টেস্টটা আপনি কিন্তু বারবার চোখ বোলাতে পারবেন না, পিডিএফটাতে চোখ বোলাতে পারবেন। ঠিক আছে, তো আমি সমস্তটা ভেবেই মোটামুটি করেছি। এবারে দেখুন, আমরাও তো সেই অর্থে শিক্ষার্থীরা কেমন ভাবে চাইছেন যতটা সম্ভব বোঝার চেষ্টা করছি। তো একবার সিস্টেমটা সেট হয়ে যাক, পর আপনারা তাহলে আরো বেশি উপকৃত হবেন, চিন্তা করবেন না। আচ্ছা, আমরা বর্ণালী একটু ক্লাসটা শেষ করি এখানে, কারণ আমি মক টেস্ট গুলো একটু তৈরি করছি, তো আমার একটু সময় লাগবে ফাইনালাইজ করতে, যেহেতু আমি ওই দেখলাম যে একটু দেরি হচ্ছে বলে ক্লাসে ঢুকে পড়লাম। তো আমরা আজকের ক্লাস এখানে স্যারের অনুমতি নিয়ে শেষ করছি, আর এর পরের ক্লাস আমরা আবার রুটিন ধরে চলে আসব এবং আশা করছি আমরা আপনাদের সময় সদ্ব্যবহার করতে পারবো। সকলকে শুভরাত্রি।